আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করছি সবাই ভালো আছো। আজকে আমরা আলোচনা করবো হচ্ছে এইচএসসি 22 ব্যাচের ফিজিক্স যে 7th উইকের অ্যাসাইনমেন্টটা আছে স্থির তড়িৎ, সেটা নিয়ে আমি চেষ্টা করব সুন্দরভাবে গুছিয়ে বুঝিয়ে দেওয়ার জন্য, তোমাদেরকে সহজ করে দেওয়ার জন্য টপিকটা তোমরা সুন্দর করে শিখবে আগে, তারপর হচ্ছে নিজের ভাষায় সুন্দর করে গুছিয়ে লিখবে। আমি পিডিএফ দিই না বা একদম হুবহু গুছিয়ে লেখাটা লিখে দিই না, তোমাদেরকে নিজেকে বুঝে সুন্দর করে গুছিয়ে লিখতে হবে। অ্যাসাইনমেন্ট দেওয়া হচ্ছে, যদি তুমি সরাসরি কপি করে দাও বা হচ্ছে আমি তোমার সবটুকু লিখেও দেই তাহলে কেমনে হবে? তোমরা নিজের ভাষায় গুছিয়ে লিখবে, আমি তোমাকে বুঝিয়ে দিচ্ছি। অ্যাসাইনমেন্টের উত্তর রেডি করে দেওয়া এটাও তো আনইথিক্যাল কাজ, তারপরেও দিচ্ছি যাতে তোমরা শিখতে পারো জিনিসটা পুরোটুকু। আমি শর্টকাট ভিডিও দিচ্ছি না, 5-7 মিনিট 10 মিনিটে কোনো লিখে কোনো কিছু রেডি করে দিয়ে দিব না। আমি পুরো জিনিসটাকে বুঝাবো 40 মিনিট 50 মিনিট বা 1 ঘন্টা যতটুকু হয় তোমাদেরকে পুরো জিনিসটা ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব। তোমরা ধৈর্য সহকারে ভিডিওটা দেখতে হবে। আর আমাদের যে ফেসবুক গ্রুপটা আছে সেটার লিঙ্ক কমেন্ট সেকশনে এবং হচ্ছে ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে, তোমরা সেই গ্রুপটাতে জয়েন হয়ে নিবা এবং তোমাদের বিভিন্ন ফ্রেন্ডদেরকে অবশ্যই সেখানে অ্যাড করে দিবা। তাহলে আমার সাথে সরাসরি তোমরা কানেক্টেড থাকতে পারবা, যে কোনো কিছু আমাকে সরাসরি জিজ্ঞাসা করতে পারবা এবং আমাকে সরাসরি ফেসবুকে মেসেজ করতে পারবা, বা হচ্ছে হলো সেখানে তোমরা হচ্ছে হলো যে কোনো পোস্ট বা যে কোনো জিজ্ঞাসা ওই গ্রুপে পোস্ট করতে পারবে। তো আমি কোশ্চেন লিখে রাখিনি এই প্রশ্নটার ক্ষেত্রে। কোশ্চেনটা তোমরা dse.gov.bd যে গ্রুপ মানে ওয়েবসাইটটা আছে আমাদের শিক্ষা মন্ত্রণালয়ে, সেখান থেকে তোমরা এটা কি করবে, শিক্ষা বোর্ডের এই ওয়েবসাইট থেকে তোমরা প্রশ্নটা কি করে নিবে, নোটিশ বোর্ড থেকে পিডিএফটা ডাউনলোড করে নিবে। আমি কোশ্চেনটা না লিখলে অনেকটুকু লিখতে হবে, এই জন্য আর লিখিনি, আমি সরাসরি সমাধানে চলে যাচ্ছি। তো তোমাদের এখানে কি বলছে জানো? তোমাদেরকে বলছে এখানে একটা পাত ধারক, সমান্তরাল পাত ধারক। ধারক কি আগে সেটা জানতে হবে। ধারক হচ্ছে একটা সিস্টেম যেখানে চার্জ রূপে আমরা শক্তি সঞ্চয় করে রাখতে পারি। কি করতে পারি? শক্তি সঞ্চয় করতে পারি। কি হিসেবে? চার্জ রূপে। তাহলে একটা সিস্টেম, সেই সিস্টেমটা কেমন সেটা এমন সমান্তরাল পাত ধারক বলে একটা ধারক আছে, যেটা হচ্ছে দুইটা পাত সমান্তরালে স্থাপন করে, সমান্তরালে মুখোমুখি স্থাপন করে এভাবে তৈরি করা হয়। দুইটা সমান্তরাল এভাবে মুখোমুখি তৈরি করছে। এদের মধ্যে এবার আমি চার্জ কি করব? জমা করে এইটার মধ্যে একটা সঞ্চিত শক্তি রাখবো আর কি। তো এক্ষেত্রে এটাকে বলছে, আমাদের যে প্রশ্ন বলছে সেখানে বলছে যে এটাকে একটা ব্যাটারির সাহায্যে কি করা হয়েছে? যুক্ত করা হয়েছে। সাধারণত এই যে পাতগুলো আছে সমান্তরাল পাতগুলো, এগুলো এরকম মুখোমুখি, বুঝছো? এরকম মুখোমুখি, ঠিক আছে, এরকম মুখোমুখি থাকে। তো আমরা এইভাবে দ্বিমাত্রিকে বলে এইভাবে দেখিয়েছি। তো এই যে একটা ব্যাটারির সাহায্যে বাইরের দিকে এই যে প্রান্ত, এটা হচ্ছে এ পাত যদি বলি, এটা হচ্ছে বি পাত বলি, হ্যাঁ। তো এই পাতের এ পাতের সাথে ধনাত্মক প্রান্ত ব্যাটারি এবং বি পাতের সাথে আমরা ঋণাত্মক প্রান্তকে কানেক্ট করে দিলাম। কানেক্ট করে দিয়ে বলছে এখানে চার্জিত করা হয়েছে। তোমার প্রশ্নে বলছে, প্রশ্নটা খুব ভালো করে পড়ো তুমি। তো এই যে পাতগুলা বলছে, প্রত্যেকটা পাতের ক্ষেত্রফল বলছে, তোমাকে বলে দেওয়া আছে প্রত্যেকটা পাতের ক্ষেত্রফল, প্রত্যেকটা পাতের ক্ষেত্রফল, পাতের ক্ষেত্রফল তোমাদেরকে দেওয়া আছে হচ্ছে হলো এ। কত? এ। এই যে এক্সটার্নাল যে ব্যাটারিটা কানেক্ট করে এগুলোকে চার্জিত করেছে, ব্যাটারির সাহায্যে এগুলোকে চার্জিত করা হয়, দেন ব্যাটারিটাকে সরিয়ে ফেলা হয় এবং এটার মধ্যে চার্জগুলো জমা থাকে শক্তি হিসেবে। কি হিসেবে? শক্তি হিসেবে। তো এই যে ব্যাটারি, এক্সটার্নাল ব্যাটারির দেখো ব্যাটারির যে ইএমএফ বা তড়িৎচালক শক্তি ভি, এটাকে ভি বলছি আমরা, বা ই বলা যেতে পারে। কি বলতে পারো? ই বললে কোনো সমস্যা নাই, ভি বললাম আর কি। কি বললাম? ভি। বা তুমি যদি বলো যে না স্যার এটা ই, তাহলে আমরা ই বলবো, কোনো কি সমস্যা আছে নাকি? ই বললেও এক্ষেত্রে কোনো সমস্যা নাই, এই দিলাম। তো প্রশ্নে আমাদেরকে ভি বলে দিছে, এই জন্য আমাদেরকে ভি বলতে হবে। প্রশ্নে আমাদেরকে এটা ব্যাটারিটার তড়িৎচালক শক্তিটাকে কি বলে দিয়েছে? ভি দিয়ে বলে দিয়েছে, এই জন্য আমরা ভি লিখছি, তাহলে ই বলা যেত। তো ব্যাটারির ভি, তাই আমাদের প্রশ্নে কি দেওয়া আছে? ভি দেওয়া আছে। আমাদের প্রশ্নে এই যে ব্যাটারি যেটা আছে সেটা তড়িৎচালক শক্তিটাকে ভি দেওয়া আছে, তাই আমরা কি নিলাম? ভি লিখে নিলাম, ব্যাটারির তড়িৎচালক শক্তিটাকে ভি লিখেছি। এবং আরেকটা জিনিস আমাদেরকে এখানে বলে দিয়েছে, সেটা হচ্ছে হলো এই যে ধারকটা সৃষ্টি হলো, যা যে এই দুইটা পাত নিয়েই কিন্তু ধারক, ঠিক আছে। এদের মধ্যে যে আমি চার্জ হিসেবে শক্তি সঞ্চিত করব, এই পুরো সিস্টেমটা এখন একটা ধারক, ঠিক আছে। তো ব্যাটারির সাহায্যে এটাকে চার্জিত করা হচ্ছে বা চার্জিত করা হয়।
এই যে ধারকটা সিস্টেমটা পাত দিয়ে, যে দুইটা পাত দিয়ে আমি একটা ধারক তৈরি করলাম, যে ধারণ করে তাকেই তো ধারক বলে। তাহলে আমরা যে ধারকটা তৈরি করলাম কিসের ধারক? চার্জের ধারক। চার্জের ধারক হিসেবে সে শক্তি, যেহেতু চার্জ শক্তি সৃষ্টি করে, তাইলে ওখানে কি আছে? অবশ্যই এটা শক্তির উৎস হিসেবে কাজ করবে পরবর্তীতে। তাই এর ভিতর কি সঞ্চয় করছি? শক্তি সঞ্চয় করছি। তাই ধারক কিসের ধারক? শক্তির ধারক। তো এখন একটা কথা বলি, যে ধারকটা আছে, ধারকের ধারকত্ব বলে একটা টার্ম আছে, সেই ধারকত্বটাও তোমাকে প্রশ্নে দিয়ে দিয়েছে। ধারকত্ব সেটা সি দেওয়া আছে। তো আমাদেরকে এখন কিছু জিনিস বুঝতে হবে যে আসলে ধারকটা কিভাবে কাজ করে, সমান্তরাল পাত ধারকটা। মানে অর্থাৎ এটার সাহায্যে এখন তোমাকে প্রশ্ন ক নাম্বারে যে প্রশ্নটা করেছে, কতে কিসে ক নাম্বার কোশ্চেনে তোমাকে জিজ্ঞেস করেছে এই যে ধারকে কি পরিমাণ চার্জ সঞ্চিত হবে, ধারকে কি পরিমাণ চার্জ সঞ্চিত হবে। ধারকে যে পরিমাণ চার্জ সঞ্চিত হবে সেটা বুঝতে হবে। দেখো আমাদের ব্যাটারি এখানে ধনাত্মক প্রান্ত, এখানে ঋণাত্মক প্রান্ত, এখানে একটা চলমান প্রক্রিয়া আছে। কি হয় জানো? ব্যাটারি ঋণাত্মক প্রান্ত থেকে প্রথমে দেখো এরা কিন্তু নিউট্রাল, এদের মধ্যে কোনো চার্জ নেই, এদের মধ্যে কি নেই? চার্জ নেই। তো এখানের ক্ষেত্রে চার্জ যখন খেয়াল করো, এখানে যখন তুমি ব্যাটারি যুক্ত করলে এখান থেকে ঋণাত্মক এই জায়গা থেকে ইলেকট্রনগুলো আস্তে আস্তে পাস হতে থাকবে, ঋণাত্মক চার্জ এসে এই পাতের মধ্যে জমা হতে থাকবে, পাতের অ্যাকচুয়ালি ভিতরের পৃষ্ঠে। তো পাতে জমা হবে কি? ইলেকট্রন। তাহলে ইলেকট্রন মানে একটা মাইনাস চার্জ যুক্ত হবে। যখন এদিক থেকে একটা ইলেকট্রন বা মাইনাস চার্জ এদিকে চলে যাবে, ব্যাটারি ধনাত্মক প্রান্ত করে কি? এদিক থেকে একটা ইলেকট্রন নিয়ে আসে। দেখো এখানে গেল ইলেকট্রন, এই জন্য এখানে কি ঋণাত্মক প্রান্ত সৃষ্টি হয়েছে। এখান থেকে এই ব্যাটারি ধনাত্মক প্রান্ত, এখান থেকে একটা ইলেকট্রন নিয়ে আসে, এদিকে একটা ইলেকট্রন বা ঋণাত্মক চার্জ এদিকে নিয়ে আসে। যখন এদিক থেকে একটা ইলেকট্রন চার্জ এদিকে নিয়ে আসে, এই পাতে একটা ধনাত্মক আধান সৃষ্টি হয়। ঋণাত্মক চার্জ চলে আসলে ধনাত্মক আধান সৃষ্টি হয়, এটাই তো। তা আরো একটা এদিকে দেখো ইলেকট্রন কিন্তু এটা এদিকে আসবে, এখানে আসবে। আরেকটা ইলেকট্রন যখন এখানে যাবে, আরেকটা মাইনাস সৃষ্টি হবে। একইভাবে একটা ইলেকট্রন যখন এখানে যায়, এখানে যখন একটা মাইনাস সৃষ্টি হয়, এখান থেকে আরেকটা ইলেকট্রন চলে আসে, তাহলে এখানে আরেকটা প্লাস। আবার এখান থেকে আরেকটা মাইনাস যায় এদিকে, এখান থেকে আরেকটা ইলেকট্রন এখানে চলে আসে, তাহলে এখানে আরেকটা প্লাস ক্রিয়েট হয়। যত সংখ্যক এদিকে মাইনাস চার্জ ক্রিয়েট হবে, ঠিক তত সংখ্যক এখানে ধনাত্মক চার্জ ক্রিয়েট হবে। এখানে আরেকটা হলো, এখানে আবার আরেকটা হবে, এখানে আরেকটা জমা হলে এখানে আরেকটা জমা হবে। অর্থাৎ এই পাশে যদি টোটাল মাইনাস কিউ পরিমাণ চার্জ জমা হয়, তাহলে এই পাশে প্লাস কিউ পরিমাণ চার্জ জমা হবে। দুইটা পাতে সমান পরিমাণ আধান সঞ্চিত হবে। ঠিক আছে, দুইটা পাতে সমান পরিমাণ আধান সঞ্চিত হবে, কিন্তু পুরো ধারকের সঞ্চিত চার্জ কত বলতো? পুরো ধারকের সঞ্চিত চার্জ, ধরি সম্পূর্ণ ধারকে সঞ্চিত চার্জ ইকুয়াল টু হচ্ছে কিউ। দেখো দুইটা পাতে যদিও প্লাস চার্জ এবং মাইনাস চার্জ ক্রিয়েট হয়, কিন্তু কথা হচ্ছে হলো ধারকটার মোট চার্জ ধরা হয় হচ্ছে মোট চার্জ যেটা ধারকে সঞ্চিত যে চার্জটা, সেটাকে ধরা হয় এদের এই যে ধনাত্মকটুকু পরম মান। একটা পাতের চার্জের পরম মানকে হচ্ছে ওই ধারকের সঞ্চিত চার্জ ধরা হয়। ঠিক আছে, এটা কিন্তু তোমাদেরকে মাথায় রাখতে হবে। অনেকে বলতে পারে যে স্যার দুইটাতে তো দুইটা, ঠিক আছে, তাহলে তো মনে হয় আমাদের কি এটা যোগ হয়ে যাওয়ার কথা না স্যার? নো, এটাতে সঞ্চিত ধারকটিতে সঞ্চিত চার্জ কত? কিউ। পুরো ধারকের জন্য দুইটা পাতে ইকুয়াল, দুইটা পাতে কি ইকুয়াল, আর দুইটাকে সমষ্টিগতভাবে মোট কিউ পরিমাণ চার্জ সঞ্চিত হয়েছে বলেই ধরে নেওয়া হয়। কেন? যখন আমি এদেরকে ব্যাটারিটা আলাদা করে দিয়ে এদেরকে যুক্ত করব, একদিকের চার্জগুলো অপর দিকে যায়, একদিকের চার্জগুলো অপর পাতে গিয়ে কি হয়ে যায়? একটা আরেকটার সাথে মিক্স হয়ে জিনিসটাকে ক্যান্সেল করে দেয়। তো আমাদের মনে রাখতে হবে যে একটা ধারকে এক পাতে প্লাস কিউ পরিমাণ চার্জ সঞ্চিত হলে অপর পাতে কি মাইনাস কিউ পরিমাণ চার্জ সঞ্চিত হয়, এবং যদি পুরো ধারকের সঞ্চিত চার্জ বলে সেটা হচ্ছে হলো শুধু কিউ, মানে একটা পাতের চার্জের পরম মান। ঠিক আছে, এইটুকু মনে রাখবা। দেন এরপরে কি আসবে আমি খুব ভালো করে এক্সপ্লেন করছি। পরের অঙ্কগুলো করতেই তোমাদের একটু বুঝতে হবে। খ, গ, ঘ এগুলো খুব দ্রুত এক্সপ্লেন করা যাবে। এই জিনিসটা এর মধ্যে খেয়াল করো, এই যে সিস্টেমটা এখানে যত মাইনাস চার্জ ক্রিয়েট হবে, এখানে যত ধনাত্মক চার্জ ক্রিয়েট হবে, যত চার্জ ক্রিয়েট হইতে থাকবে এদের মধ্যে একটা বিভব পার্থক্য ক্রিয়েট হয়। কি বিভব পার্থক্য ক্রিয়েট হয়? আসলে এই যে চার্জ ক্রিয়েট হচ্ছে, কতগুলো চার্জ এখানে জমা হবে আমরা কেমনে বুঝবো? তুমি বলবো কিউ পরিমাণ, এটা তো একটা ব্যাপার আছে। কিউ পরিমাণ কেমনে? দেখো ততক্ষণ পর্যন্ত তারা চার্জিত হইতে থাকবে, এটা যতটুকু চার্জিত হবে এটা ঠিক ততটুকু চার্জিত হবে। তো মাইনাস এখান থেকে যেতে যেতে এটা চার্জিত হবে, এখান থেকে আস্তে আস্তে এটা ধনাত্মক চার্জে চার্জিত হবে।
এই যে ইলেকট্রনের এদিকে গমন এবং এখান থেকে ইলেকট্রন চলে আসে, এটা ততক্ষণ পর্যন্ত চলতে থাকবে। দেখো এখানে যখন মাইনাস চার্জ জমা হলো, এখানে ধনাত্মক চার্জ জমা হলো, এদের মধ্যে অবশ্যই চার্জ জমা হওয়ার কারণে এদের মধ্যে বিভব পার্থক্য ক্রিয়েট হবে না? হবে। তো এখানে আরেকটা জিনিস ধরে নিতে হবে যে ধরি ধারকটিতে সঞ্চিত চার্জ হচ্ছে কিউ, এবং ধারকটির পাতদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব এটাকে ধরে নিলা তুমি ডি। এখানে একটা দূরত্ব আছে, অবশ্যই এটাকে ডি ধরে নিবা। এটা ধরে নিয়েছি, যেটা প্রশ্নে দেওয়া নাই তাই এটা ধরে নিয়েছি আমরা। এবার আসো স্যার কথা বোঝো। তাইলে এই দুইটা পাতের মধ্যে যেহেতু চার্জ জমা হচ্ছে আস্তে আস্তে, প্রথমে শূন্য চার্জ ছিল, এটার মধ্যে এটাও নিরপেক্ষ ছিল, এটা নিরপেক্ষ, এদের মধ্যে কোনো কি ছিল না বলতো? কোনো আমাদের বিভব পার্থক্য ছিল না। আস্তে আস্তে এদের মধ্যে কি চার্জের উদ্ভব হলো, তাহলে অবশ্যই এদের মধ্যে কি হবে? বিভব পার্থক্য সৃষ্টি হতে থাকবে। বিভব পার্থক্য সৃষ্টি হইতে এই দুইটা পাতের বিভব পার্থক্য যখন ভি এর সমান হয়ে যাবে, তখনই হলো এই পাতদ্বয়ের চার্জের যে ট্রান্সফারটা আছে, যে ফ্লোটা ছিল সেটা বন্ধ হয়ে যাবে। অর্থাৎ ওই অবস্থায় পাতগুলা চার্জিত হয়ে গেছে। তাইলে এইটা এদের মধ্যে বিভব পার্থক্য কত হবে বলো তো? ভি হয়ে গেলে কি হয়ে যাবে? এরা চার্জিত হয়ে যাবে, ফুল চার্জ। যতক্ষণ পর্যন্ত কি এদের বিভব পার্থক্য প্রথমে শূন্য ছিল, বাড়তে যখন এটার সমান হয়ে যাবে, আবারও বলছি এটার সমান হয়ে যাবে, তখন হচ্ছে এদের মধ্যে চার্জ কি হয়ে যাবে? আর চার্জ জমা হবে না, তখন এরা অলরেডি ফুললি চার্জড হয়ে গেছে। কথা ক্লিয়ার? তো এই কথাটুকু বুঝলাম, এটা ধরে নিলাম এদের মধ্যবর্তী হচ্ছে। দেখো এখানে এরা যেহেতু এভাবে থাকে, এদের মধ্যে থেকে ধনাত্মক প্রান্ত থেকে তড়িৎ বলরেখা এদিকে সৃষ্টি হবে, অবশ্যই এখানে একটা তড়িৎ ক্ষেত্র সৃষ্টি হবে। এবং এই পাতগুলা খুব কাছাকাছি হওয়ায় এদের যে মানে এখানে তড়িৎ ক্ষেত্রটা সেটা সুষম হবে। কি হবে বলতো? সুষম। তাইলে এই পাতদ্বয়ের জন্য এদের ভিতরে তো দেখো, ভিতরে কিন্তু আমাদের তড়িৎ ক্ষেত্র থাকবে অবশ্যই, ঠিক আছে? বাইরে কোনো তড়িৎ ক্ষেত্র থাকে না, যেহেতু দুইটা পাতে সমান পরিমাণ চার্জ সঞ্চিত হয়। এবং ভিতরে হলো কি তড়িৎ বলরেখাগুলোর দিকে এদিকে, এবং তড়িৎ ক্ষেত্রটার দিকে হচ্ছে এদিকে, সার্বক্ষণিকভাবে তড়িৎ ক্ষেত্রটার দিকে এদিকে। বাট বাহিরে যখন চলে যাবে, বাহিরের কোনো বিন্দুতে তড়িৎ বলরেখাগুলা কি তড়িৎ ক্ষেত্র, দুইটা পাতের জন্য তড়িৎ ক্ষেত্র একই দিকে থাকবে না। তো ভিতরে হচ্ছে তড়িৎ ক্ষেত্র কি থাকে? এক্ষেত্রে একই থাকে। যদি আমি এখানে একটা +1 কুলম্ব একটা চার্জ এখানে রাখি 1 কুলম্ব, তাহলে দেখো এই যে প্লাস চার্জ এটাকে বিকর্ষণ করে ওইদিকে ঠেলে দিবে, মাইনাস চার্জ এটাকে এদিকে টেনে নিচের দিকে নিয়ে আসবে। তার মানে ভিতরে দেখাই যাচ্ছে এই পাতের জন্য প্লাস চার্জ এদিকে তড়িৎ বল অনুভব করবে, আর মাইনাসের জন্য এই প্লাস চার্জ আকর্ষণধর্মী এদিকে অনুভব করবে। তার মানে বুঝাই যাচ্ছে ভিতরে হলো কি আমাদের যে তড়িৎ ক্ষেত্রটা, এটা সেক্ষেত্রে হলো তড়িৎ ক্ষেত্রটার দিক একই দিকে হবে। কথা বুঝলাম? তাইলে দুই পাতের জন্য তড়িৎ ক্ষেত্র একই দিকে, এবং এখানে হলো আমাদের এই পাতের জন্য এখানে যে তড়িৎ ক্ষেত্রটা আছে বা তড়িৎ প্রাবল্য, এই ক্ষেত্রে এই পাতের জন্য যে তড়িৎ প্রাবল্য আছে, দুটোটার দিক একই বোঝায়। তো এটা থেকে আমরা এখানে কতটুকু চার্জ সঞ্চিত হয়েছে সেটা আমরা এখন নির্ণয় করব। তুমি বলবা স্যার এটা কেমনে নির্ণয় করা যেতে পারে? দেখো আমরা যেই কোনো ধারকের ধারকত্ব কি জানি বলতো? যে কোনো ধারকের ধারকত্ব এটা আমরা বলতে হবে যে আমরা জানি সমান্তরাল পাত ধারকের ধারকত্ব C = ε0 Ka/d। এই জিনিসটা তোমাকে আগে থেকে আমরা জানি বলে ফেলতে হবে। C এটা তো এখানে কি ε0 হচ্ছে ভেদনযোগ্যতা শূন্যস্থানের, কে এটা হচ্ছে এখানে যেই মাধ্যমটা আছে সেটার ভেদনযোগ্যতা, সেটার পরাবৈদ্যুতিক ধ্রুবক এটা ভেদনযোগ্যতা। তো এটাকে আমরা লিখি হচ্ছে εA/d। আর এপসাইলন ইকুয়াল টু কি জানি আমরা? দেখো এপসাইলন ইকুয়াল টু হলো Ka। এখান থেকে আমরা এটাকে এখানে বসিয়ে দিয়েছি এই জায়গায়, ঠিক আছে? তাহলে আমরা এটা লিখতে পারি হলো যে কোনো মাধ্যমের ক্ষেত্রে। আমরা তো এদের মাঝখানে কি আছে? শূন্য মাধ্যম আছে নাকি অন্য মাধ্যম আছে আমরা জানি না, তো সেই জন্য ধরে নিচ্ছি প্রথমে শূন্য মাধ্যম ধরে নিতে পারতাম, লাস্টে গিয়ে শূন্য মাধ্যম ধরে গিয়ে লাস্টে গিয়ে আমরা বলে ফেলতে পারি যে কি অন্য মাধ্যম হলে এই K গুণ বেশি হবে আর কি, ওটা বলে ফেলতে পারতাম। তো আমরা জানি যে কোনো লিখবে, এবার আমরা জানি যে কোনো মাধ্যমে সমান্তরাল পাত ধারকের ধারকত্ব, এটা যে কোনো মাধ্যমে এখানে বলে নিবা যে কে, এই যে এটা কি এপসাইলনটা হলো পাতদ্বয়ের মধ্যবর্তী স্থানের কি ভেদনযোগ্যতা, কে ε0 = হলো পাতদ্বয়ের মধ্যবর্তী স্থানের ভেদনযোগ্যতা, বলে ফেললাম। দেন আমরা একটু দেখো এই জিনিসটা, এটা হচ্ছে কি এটা। এখন এই যে পাতগুলা আছে
তো আমরা একটা যে পাতের মধ্যে যে আধান কিউ পরিমাণ চার্জ সঞ্চিত হচ্ছে আমরা বলতেছি, তো এখানে অবশ্যই এই পাতগুলোর মধ্যে একটা আদান ঘনত্ব আছে। কি আছে? আদান ঘনত্ব। সেটাকে আমরা বলি হচ্ছে হলো সিগমা। সেটাকে আমরা কি বলি? আধান ঘনত্ব। আধান ঘনত্ব আবার আমরা জানি আধান ঘনত্ব, সব আমরা জানি দিয়ে লিখতে হচ্ছে। আধান ঘনত্ব সিগমা ইকুয়াল টু কিউ বাই এ। সিগমা ইকুয়াল টু কিউ বাই এ। সিগমা ইকুয়াল টু কিউ বাই এ। তাইলে এখানে যদি কিউ পরিমাণ চার্জ সঞ্চিত হয়েছে না, তাহলে আমাদের সুতরাং দেখো তো কিউ ইকুয়াল টু কি বলতে পারবো? সিগমা এ বলতে পারি না আমরা? সিগমা এ বলতে পারি কিন্তু আমরা। এইবার আসো সিগমা ইকুয়াল টু কি বলো তোমরা? এখান থেকে সিগমা ইকুয়াল টু কি বলবো আমরা? সিগমা দেখো আরো সুন্দরভাবে এটা ব্যাখ্যা করা যায়। সিগমা, এই যে এখানে সুষম তড়িৎ ক্ষেত্র আছে, এর ভিতরে যে কোনো জায়গায় তড়িৎ প্রাবল্য ই ইকুয়াল টু কি? যে কোনো জায়গায় তড়িৎ প্রাবল্য ই ইকুয়াল টু আমাদের কি হবে? এই জায়গায় তড়িৎ প্রাবল্য মানে ই, যে তড়িৎ প্রাবল্য ই বলবা হচ্ছে হলো এদের মাঝামাঝি বা এদের দ্বারা এই যে পাতদ্বয়ের মাঝে সৃষ্ট তড়িৎ ক্ষেত্রে প্রাবল্য ই ইকুয়াল টু কি হবে বলো তো? ই ইকুয়াল টু ভি বাই ডি। কি বলো তো? ভি বাই ডি। তাহলে আমরা এই যে এখান থেকে একটা জিনিস দেখো তো, কিছু কি বলতে পারি? এই যে তুমি বলবা কিছু তো বলতে পারি না, এখানে কোনো মানটা আমরা বসাতে পারি না, কিন্তু ঠিক আছে। আবার 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 কি বলতো? আবার সমান্তরাল পাত দ্বয়ের মধ্যবর্তী স্থানে তড়িৎ প্রাবল্য ই ইকুয়াল টু, সুষম তড়িৎ ক্ষেত্র তো, ই ইকুয়াল টু সিগমা বাই এপসাইলন নট কে। সিগমা বাই এপসাইলন নট কে। সিগমা বাই এপসাইলন নট কে। তো তুমি বলবা কি কি হলো স্যার? এটা কিছু কি হলো? অনেক কিছু হচ্ছে, দেখো আস্তে আস্তে অনেক কিছু হচ্ছে। এবার সিগমার মানটা আমরা কি এখান থেকে আস্তে আস্তে করে এখানে নিয়ে আসবো। তুমি বলবা এটা স্যার কোত্থেকে আসলো? দেখো এটা কোত্থেকে আসে জানো? এই পাতের জন্য এখানে হচ্ছে হলো এই জায়গার যে কোনো বিন্দুতে তড়িৎ প্রাবল্য ই ওয়ান হচ্ছে হলো সিগমা বাই টু এপসাইলন নট কে। এটার জন্য এই ভিতরে যে কোনো বিন্দুতে, আবার এটার জন্য ভিতরের কোনো বিন্দুতে হচ্ছে হলো ই টুটা হচ্ছে হলো সিগমা বাই টু এপসাইলন নট কে। তাইলে এখানে যেই কোনো বিন্দুতে তাদের তড়িৎ তীব্রতা বা তড়িৎ প্রাবল্য কত হবে বলো তো? এই দুইটার যোগফল, এবং দুইটা যোগ করলে দেখবা যে এটা পাচ্ছ। তো আমরা এত কিছু দেখানোর দরকার নেই। তাইলে আমরা এখন বলে ফেলবো যে কি এদের মাঝামাঝি যে সুষম তড়িৎ ক্ষেত্র বিদ্যমান তার প্রাবল্য এটা একটা, আবার হচ্ছে এটা। এখানে এবার আসো খুব সুন্দরভাবে, এবার আমরা এখান থেকে সিগমা ইকুয়াল টু কি লিখতে পারবো? সিগমা ইকুয়াল টু লিখতে পারি হচ্ছে হলো কি ই এপসাইলন নট কে। তাহলে এই জায়গায় বসিয়ে দেই ই এপসাইলন নট কে এ। দেখো কিউ পরিমাণ, কিউ মান আসতেছে, এটা এখান থেকে তোমরা মান বসাচ্ছ, এটা বলবা যে কোথা থেকে মান বসাচ্ছ, তুমি সুন্দর করে এটাকে গোছাবা। দেন আসো এরপরে কি হচ্ছে, আমরা কি করছি তারপরে স্যার এই যে ই এর জায়গায় আমরা কি এটা লিখতে পারবো না স্যার? ভি বাই ডি। পারবো কি পারবো না বলো তো? তাইলে ভি বাই হচ্ছে হলো কি ডি এপসাইলন নট কে এ। তাহলে দেখো তো এখান থেকে এবার মান বসানোর পর আমাদের এটা কি চলে আসলো? আমাদের এখান থেকে মান বসানোর পর এটা কি কিভাবে চলে আসলো? আমাদের সুন্দর করে এখান থেকে ভি এপসাইলন নট কে এ বাই ডি চলে আসলো। শেষ। এখন তুমি বলবা স্যার এতটুকু কিউ ইকুয়াল টু এটা লিখে দিব? হ্যাঁ লিখে দিলে তো এইটুকুই অ্যান্সার। এখন তুমি যদি বলো না স্যার আমরা এই যে এই জায়গা থেকে একটা জিনিস আনি, দেখেন তো, দেখো তো সি ইকুয়াল টু এটা, তাইলে আমরা এখানে কিন্তু এতটুকু রেখে দিতে পারি। এতটুকু রেখে দিলে কিন্তু আমার যে পরিমাণ চার্জ সঞ্চিত হয় সেটা হচ্ছে এটা। শেষ। আবার চাইলে কিন্তু আমরা দেখো তো ভি ইকুয়াল টু এই যে ভি ইন্টু ইকুয়াল টু না কে এ বাই ডি, এইটুকু জিনিসের জন্য এই যে সি এর এই সমীকরণ থেকে মান বসাতে পারি কিনা বলো তো? সি ইকুয়াল টু এটা থেকে আমরা এখানে মান বসাই বলতে পারি যে এটা হচ্ছে ভি সি বা সিভি বা কি সি ভি, কিউ ইকুয়াল টু সিভি।
সুতরাং সঞ্চিত এই যে পাত ধারকগুলোতে সঞ্চিত চার্জের পরিমাণ সিভি, এটা এতটুকু দেখা দিতে পারো, সিভি এখানেও দেখাতে পারো। ঠিক আছে, কেউ যদি বলো যে না স্যার আমরা এখান থেকে দেখাবো না, এটা আরো সুন্দরভাবে অন্যভাবেও দেখানো যায়, তো কিভাবে? আমরা সঞ্চিত চার্জকে এখানে সিভি আকারে প্রকাশ করলাম। কেউ যদি বলে যে না স্যার আমরা এটা এইভাবে প্রকাশ করব না, আপনি এইভাবে কেন প্রকাশ করলেন, আমরা এটাকে কি অন্যভাবে প্রকাশ করতে পারি। এই ধারকত্বটা কি? ধারকত্ব হচ্ছে দুইটা পাতের মধ্যে, ঠিক আছে, দুইটা পাতের মধ্যে একক বিভব পার্থক্য বজায় রাখার জন্য যে পরিমাণ আধান এখানে কি হয়, জমা হয় সেটা। তাহলে তুমি বলবে স্যার কিরকম, তাহলে আমরা এখান থেকে এটা এভাবে আনসার করে ফেলতে পারো। আবার কেউ যদি বলে যে না এভাবে না স্যার আমি অন্যভাবে আবার করতে চাই, সেটা হচ্ছে আমরা জানি যে কোনো ধারকের ধারকত্ব সি ইকুয়াল টু কিউ বাই ভি, এভাবে বললাম। ঠিক আছে, বলার পর বললো এটা বলার পর তাহলে সুতরাং কিউ ইকুয়াল টু হবে হচ্ছিল সিভি। ঠিক আছে, এবার ভি ইকুয়াল টু কি, সি ইকুয়াল টু কি, আসো। তাহলে আমরা জানি কিউ ইকুয়াল টু এটা আসলো। আবার সমান্তরাল পাত ধারকের ধারকত্ব সি ইকুয়াল টু এপসাইলন নট কে এ ডিভাইড বাই হচ্ছে কি ডি, কে বাই ডি। এখান থেকে এটা বলার পর তুমি কি করবা বলো তো? সুতরাং উক্ত ধারকে প্রত্যেকটি পাতে সঞ্চিত চার্জ বা হচ্ছে উক্ত ধারকে ওভারঅল সঞ্চিত চার্জ কিউ ইকুয়াল টু, এই জায়গায় মান বসিয়ে দাও, এটার এই মানটা এখানে বসিয়ে দাও, তাহলে হচ্ছে কি এপসাইলন নট কে এ ভি ডিভাইড বাই ডি হয়ে গেল আমাদের আনসার। এই পরিমাণ চার্জ এখানে কি হচ্ছে, সঞ্চিত হচ্ছে। ক্লিয়ার? খুব কি কঠিন কিছু? আমার মনে হয় না খুব কঠিন কিছু, তুমি যেভাবে ইচ্ছা দেখাতে পারো। আগে এখানে সিভি বলিনি না, আগে এটা থেকে তুমি এটাতে আসলা, অথবা ওইভাবে ডিটেলস এক্সপ্লেন করো, ওইভাবেও আসতে পারো খুব সুন্দরভাবে সিগমা দিয়ে। ঠিক আছে, আমার এক্ষেত্রে তোমাদের জন্য কি কোনো বাধা নাই, তোমরা যেটা ইচ্ছা করো এবং বইয়ের দিকে তাকাও। তোমরা বইয়ের দিকে তাকালে প্রত্যেকটা বই খুলো, তোমরা আমার এগুলা কেন করবা? আমি জাস্ট জিনিসটা তোমাদেরকে বুঝিয়ে দিলাম কিভাবে করতে হবে, তোমরা এভাবে আমার মতো হুবহু করতে হবে, এরকম কোনো বাধ্যবাধকতা নেই। সেম জিনিসটা কোথায় আছে? তোমাদের বইয়ে আছে। সমান্তরাল পাত ধারকের যে ধারকত্ব আছে সেখানে যাও। তোমার জন্য বই যদি নেই, আমার কাছে বই আছে, দেখো তোমরা হচ্ছে বই থেকে লিখো, তাইলে তোমাদের জন্য সবচেয়ে ভালো হয়। যে দেখো সমান্তরাল পাত ধারক কোথায় আছে, সমান্তরাল যে কোনো সমান্তরাল পাত ধারকে চলে যাও, এই যে সমান্তরাল পাত ধারক আছে এখানে দেখো, এবং সুন্দর করে প্রত্যেকটা জিনিসের কি দেওয়া আছে, ব্যাখ্যা দেওয়া আছে, দিলা। এখান থেকে তুমি কি এখানে গিয়ে এই যে দেখো সুন্দর করে এই পৃষ্ঠে এই যে একদম সমীকরণ এই যে এখানে প্রতিপাদন করে দিছে, এখানে ধারকত্ব নির্ণয় করছে বেসিক্যালি। কিন্তু তুমি ধারকত্বটা কিভাবে নির্ণয় করছে, যে জিনিসগুলা সে ধারকত্ব, ওখানে ধারকত্ব নির্ণয় করছে, আর আমরা এখানে ধারকত্বটা ধরে নিয়েছি, ধারকত্ব ধরে নিয়ে আমরা চার্জ বের করেছি। তো এখানে খুব কঠিন আলাদা মানে ডিপ্লোম্যাটিক কিছু নেই, যেটাই আছে সেটা হচ্ছে হলো কি এখানে আমরা একটু উল্টো কাজ করেছি। তোমরা জিনিসগুলো বোঝার জন্য বইয়ের হেল্প খুব ভালোভাবে নিতে পারো। ঠিক আছে, তাহলে এতটুকু হয়ে গেল আমাদের কি সঞ্চিত চার্জ। তো এবার চলো আমাদের এরপর খ নাম্বারে কি বলেছে। খ নাম্বারে বলেছে এই পরিমাণ চার্জ সঞ্চিত করতে এখানে ব্যাটারি কর্তৃক কি পরিমাণ শক্তি খরচ হয়েছে বা কি পরিমাণ শক্তি ব্যয় করতে হয়েছে। ঠিক আছে, ওইটা এখন আমরা তাহলে ওইটাতে চলে যাই। ঠিক আছে, এবার চলে আসো খ নাম্বার আনসার করব। খ নাম্বারের জন্য আমি চিত্রটা রেখে দিয়েছি, জাস্ট এখানে কিউর মানটা রেখে দিয়েছি, লিখে রেখেছি, লাগবে এটা। এখন স্যার এটা খুব সুন্দর একটা মানে কোশ্চেন, খ নাম্বারটা খেয়াল করো, এইটার উত্তরগুলো আমাদের বইতে নাই, ম্যাক্সিমাম বইয়ে নাই। আমার সব বই দেখার সৌভাগ্য হয়নি, তো আমি যতগুলো বই দেখেছি, তপন স্যারের বই দেখেছি, আমি হচ্ছিল আমি রিসাক স্যারের বই দেখেছি, তারপর হচ্ছে হলো যে অক্ষরপত্র পাবলিকেশনের যে বইটা আছে সেটাও দেখেছি। তিনটা বইয়ের কোথাও আমি কি এই উত্তরটা দেখিনি। জিনিসটা এভাবে মনে রাখতে হবে, খুব সুন্দর বুঝতে হবে। আগে বলতে হবে যে কি ব্যাটারি যুক্ত করার ফলে পাতদ্বয়ে ধীরে ধীরে আধান কি হলো সঞ্চিত হচ্ছিল, যতক্ষণ পর্যন্ত পাতদ্বয়ের বিভব পার্থক্য তড়িৎচালক
ব্যাটারির তড়িৎচালক বলের সমান হয় না ততক্ষণ পর্যন্ত আধান জমতে থাকে। একটি নির্দিষ্ট সময় পর যখন পাতদ্বয়ের মধ্যে প্লাস কিউ এবং মাইনাস কিউ পরিমাণ চার্জ, অর্থাৎ পুরো ধারকের মধ্যে কিউ পরিমাণ চার্জ সঞ্চিত হয়, তখন পাতদ্বয়ের মধ্যবর্তী বিভব পার্থক্য কিসের? ব্যাটারির তড়িৎচালক বলের সমান হলে, ব্যাটারির তড়িৎচালক বলের সমান হলে পাতদ্বয় চার্জিত হয়ে যায়। এরপর লিখবা উক্ত ধারককে চার্জিত করতে, পাতদ্বয়কে আর লিখো না এখন, উক্ত ধারক, এখন একটা ধারক হয়ে গেছে না, বলবা যে উক্ত ধারকে এভাবে বলতে পারো, উক্ত ধারকে কিউ পরিমাণ চার্জ সঞ্চিত করতে অবশ্যই ব্যাটারি থেকে নির্দিষ্ট পরিমাণ শক্তি ব্যয় হয়। যেহেতু ধারকটিতে বা পাতদ্বয়ের মধ্যে চার্জ সঞ্চিত করে ব্যাটারি, সেহেতু কিউ পরিমাণ চার্জ সঞ্চিত করতে যে পরিমাণ কাজ করতে হয়, উক্ত কাজের পরিমাণই হবে ব্যাটারি থেকে ব্যয়িত শক্তি। আবার বলছি, মানে এখানে যে চার্জগুলো, কিউ পরিমাণ চার্জ জমা করি না আমরা ধারকটাতে, কিউ চার্জ জমা হয়। ওভারঅল ধারকে কিন্তু সঞ্চিত চার্জ কিউ। আবার এটা কেউ বললো না যে স্যার প্লাস মাইনাস, এটা আমি বলে দিয়েছি অলরেডি যে কি ধারকে সঞ্চিত চার্জ বলা হয় কিউ। ধারকে কিউ পরিমাণ চার্জ সঞ্চিত হয় কখন? যখন তাদের বিভব পার্থক্য, এই পাতদ্বয়ের বিভব পার্থক্য যখন কি এইটা তড়িৎচালক শক্তি সমান হয়। তাহলে বলবা এক্ষেত্রে ব্যাটারি কর্তৃক কৃত কাজই হবে হচ্ছে হলো কি ব্যাটারি থেকে ব্যয়িত শক্তি। তো বলবা ধারকটিতে কিউ পরিমাণ চার্জ, এরপর এই লেখাগুলো তো লিখবাই, লিখার পর ব্যাটারিতে কি বলবা, ধারকে কিউ পরিমাণ চার্জ সঞ্চিত করতে ব্যাটারি কর্তৃক কৃত কাজ হলো ডব্লিউ ইকুয়াল টু কি আমরা জানি বলো তো? আমরা জানি ডব্লিউ ইকুয়াল টু কি কিউ ডেল ভি না, বিভব পার্থক্য। তো এখানে ডেল ভিটা, এদের মধ্যে বিভব পার্থক্য কত সৃষ্টি করছে ব্যাটারিটায়? এই ব্যাটারি কাজ করেই কিন্তু এই বিভব পার্থক্যটা সৃষ্টি করছে। কে করছে? ব্যাটারি করছে। আমি করছি? করি নাই, আমি ব্যাটারি এখানে যোগ করে দিয়েছি, ব্যাটারি কিন্তু এদের মধ্যে বিভব পার্থক্য সৃষ্টি করেছে। কথা কি ক্লিয়ার না? ভেজাল আছে বলো? ক্লিয়ার না? তাইলে আমাদের এটাকে আমরা জাস্ট, তাহলে এই বিভব পার্থক্য কত? ভি এর সমান হয়। তো তাহলে আমরা এটা ভি লিখি, কৃতকাজ এতটুকুই, এটাই কৃতকাজ। তাহলে কি বলবা? তাহলে ব্যাটারি থেকে মানে বলবা যে ধারকে কিউ পরিমাণ চার্জ সঞ্চিত করতে ব্যাটারির ব্যয়িত শক্তি হচ্ছে হলো ই ইকুয়াল টু হচ্ছে হলো কিউভি। এখন তুমি যদি বলো যে না স্যার আমি এই কিউর জায়গায় এই যে এই মানটা বসিয়ে দিব, বসিয়ে দিয়ে আরেকটু বড় করব জিনিসটাকে, সেক্ষেত্রেও বসাতে পারো, ঠিক আছে, এখানে লিখতে পারো। আবার কিউ ইকুয়াল টু এপসিলন নট কে এ ভি ডিভাইড বাই হচ্ছে কি ডি। সুতরাং এক্ষেত্রে ব্যয়িত শক্তি ই ইকুয়াল টু কি বলতে পারো? এপসিলন নট কে এ ভি ডিভাইড বাই ডি না ডি। ঠিক আছে, এতটুকু পর্যন্ত এসে লিখে দিলে আমার মনে হয় উত্তর হওয়া উচিত। তো এতটুকু তো উত্তর হওয়া উচিত। এবার আসো, এতটুকুতে উত্তর হইলে আমি মনে করি যে কি এটাকে আর মানে এক্সট্রা কিছু করার দরকার নাই, এটাই ঠিক ছিল আর কি। তো এরপরও চাইলে এটাতে কনভার্ট করতে পারি, অথবা তোমরা যদি বলো যে না স্যার আমরা এটাতে কনভার্ট করব না, আমরা কিভাবে রাখবো বলো তো? আমি বলবো এটাতে না রেখে তোমরা কিউ আর সি এর জিনিসের মধ্যে রাখো। তো আমরা জানি কি ধারকে আবার কিউ ইকুয়াল টু কি জানি আমরা সিবি। সুতরাং আমরা ভি বের করতে পারি না, কিউ বাই সি, ভি ইকুয়াল টু কি কিউ বাই সি। সুতরাং ব্যাটারি থেকে ব্যয়িত শক্তি ই ইকুয়াল টু এই ভি এর মানটা এখানে বসিয়ে দাও না, বসিয়ে দিয়ে দেখো তো কিউ ইনটু হচ্ছে কিউ বাই সি, তাহলে এটা হবে কিউ স্কোয়ার বাই সি আনসার। আমি এটাকে কি করব? বেশি প্রেফার করব, এই যে এটা বসাও, এটা এতটুকু পর্যন্ত রাখো, যেভাবে ইচ্ছা করা যেতে পারে। কারণ হচ্ছে আমাদের এখানে আসলে মান নির্ণয় করতে বলেছে প্রশ্নতে, কিন্তু মানগুলো তো আসলে দিয়ে দেয় নাই। তো আমরা যেভাবে ইচ্ছা সেটাকে সন্নিবেশ করি সূত্রগুলোকে, মোটামুটি হওয়ার কথা। তাহলে এটাকে প্রেফার করব। কেন এটাকে প্রেফার করব? বা এটাও করতে পারি, এটা করব কেন? আমরা কিছুক্ষণ পর আমরা এরপরেরটাতেই বলছে এই ধারকের সঞ্চিত শক্তি কত, তারপরের কোশ্চেনটাতে বলছে 4 নম্বরে ঘতে
বলছে হচ্ছে হলো ধারকের সঞ্চিত শক্তি আর ব্যাটারি কর্তৃক ব্যয়িত শক্তি একই হবে কিনা, এটা আমাদেরকে করতে হবে। তাহলে আমাদের এই ধারকে যে সঞ্চিত শক্তি সেটা কিউ আর সি এর টার্মে আসবে, আমরা যেভাবে প্রতিপাদন করব এই টার্মে আসবে। তাহলে এটাকে যদি আমরা এই টার্মে রাখি তাহলে ওইটার সাথে কম্পেয়ার করতে পারবো সহজে। তাহলে আমি এটাও এখানে বের করে রাখলাম যে আমরা এটা হচ্ছে খ নাম্বার উত্তর করলাম, এটা খ নাম্বার, কিন্তু খ নাম্বার উত্তরে যে কি ব্যাটারি থেকে ব্যয়িত শক্তি হচ্ছে এটা। ঠিক আছে, এক্ষেত্রে আমরা এটা করে রাখবো কত, কিউ স্কয়ার বাই সি। এবার আসো আমরা গতে যাই। গতে হচ্ছে আমাদেরকে বলেছে হচ্ছে হলো কি করতে বলতো, এই ধারকে সঞ্চিত শক্তি কত। তো এই ধারকে সঞ্চিত শক্তি একটু কথা খেয়াল করো, ধারকে সঞ্চিত শক্তি খেয়াল করো। এই ধারকে কিউ পরিমাণ চার্জ, কত পরিমাণ, কিউ পরিমাণ চার্জ, প্রথমে চার্জ ছিল কত, শূন্য, শূন্য থেকে চার্জ বাড়াতে 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 কিউ পরিমাণ চার্জ যাওয়ার পর এদেরকে আর চার্জ হয় না, এই চার্জিত হয়ে গেছে বলে ধরে নেওয়া হয়। কিউ পরিমাণ চার্জে চার্জিত করতে যে পরিমাণ কাজ সম্পন্ন হয় এখানে সেটাই হচ্ছে হলো এক্ষেত্রে হচ্ছে হলো মানে এদের মধ্যে চার্জ, দেখো এদের মধ্যে চার্জও বাড়ছে, বিভব পার্থক্য আস্তে আস্তে বাড়ছে। তাহলে একই সাথে কি চার্জ এবং বিভব পার্থক্য দুটোই বাড়ছে না। তাইলে এক্ষেত্রে চার্জ কিউ পরিমাণ চার্জ বাড়তে চার্জ শূন্য থেকে বাড়তে বাড়তে কিউ পরিমাণ হয়েছে, বিভব পার্থক্য এদের মধ্যে শূন্য থেকে বাড়তে বাড়তে ভি পরিমাণ হয়েছে। কিউ চার্জে চার্জিত করলে বা করা হলে পাদ্যের বিভব পার্থক্য ভি হয়, যা কোষের তড়িৎচালক বল ভি এর সমান হয়। বললা দুইটাই বলবা ভি বলতে পারো, কোনো সমস্যা নেই, বা হচ্ছে এভাবে বলতে পারো কিউ চার্জে চার্জিত করলে পাদ্যের মধ্যে বিভব পার্থক্য, আর ভি লেখার দরকার নেই, পাদ্যের বিভব পার্থক্য তড়িৎচালক বলের সমান হলে সেক্ষেত্রে চার্জটি সম্পূর্ণরূপে চার্জিত হয়েছে বলে ধরে নেওয়া হয় এবং উহার ভিতরে শক্তি সঞ্চিত থাকে। কি থাকে, শক্তি সঞ্চিত থাকে। বলার পর বলবা দেখো এখানে আমরা জানি কি জানো, আমরা তো এখানে পরিবর্তনশীল, চার্জটা পরিবর্তনশীল, এখানে আস্তে আস্তে শূন্য থেকে বাড়তে বাড়তে কিউ পরিমাণ হয়েছে। আমরা ক্ষুদ্রাতি ক্ষুদ্র নিয়ে আলোচনা করি, যদি যে ডি কিউ পরিমাণ চার্জ কি করতে বলো তো, এখানে চার্জ সৃষ্টি করতে বা ডি কিউ পরিমাণ চার্জে চার্জিত করতে কৃত কাজ কি হবে বলো তো, ডিডব্লিউ যে পরিমাণ কাজ হবে ওইটাই সঞ্চিত শক্তি হিসেবে জমা হবে। ওই কথাটা আগে বলবা যে কিউ পরিমাণ চার্জ পাদ্যয় সঞ্চিত রাখতে কৃত কাজের পরিমাণই হচ্ছে হলো কি এক্ষেত্রে পাদ্যয় সঞ্চিত শক্তি। সেক্ষেত্রে এটা হবে কত বলো তো, এটা হবে ডি কিউ ভি, বিভব পার্থক্য, এটা ভিটা হচ্ছে কি বিভব পার্থক্য। তাহলে আমরা যদি কি সঞ্চিত শক্তিকে কি লিখতে পারি, ইউ লিখতে পারি, যে বলবা যেহেতু কি বলবা, যেহেতু এক্ষেত্রে কৃত কাজ, কথাগুলো সুন্দর করে তোমরা গুছিয়ে লিখবা, যেহেতু এক্ষেত্রে কৃত কাজ ডিডব্লিউ হলো ধারকে কি সঞ্চিত শক্তি, ধারকে সঞ্চিত শক্তির সমান, সুতরাং ডিডব্লিউ ইকুয়াল টু ডি ইউ সমান ডি কিউ ভি। এই কথাটা লিখে ফেললাম। এবার আসো তুমি এই ভিটা ক্রিয়েট হয়েছে কিসের জন্য বলো তো, মোট কিউ পরিমাণ চার্জ সঞ্চিত করছো বলে, কিউ পরিমাণ চার্জ সঞ্চিত করছো বলে। তাহলে এখান থেকে তুমি এটাকে কি বলতে পারবা, সুতরাং ডি ইউ ইকুয়াল টু কি ডি কিউ ভি, তাই নয় বললাম। এরপরে বলো তো এখান থেকে এই যে ভি ইকুয়াল টু কি, ভি তুমি এখানে কি কোন টার্মে ইউজ করতে পারো, ভি আমরা কিউ টার্মে যেটা আছে, সেটা আমি নিয়ে যাই না, আমরা কিউ এই ভিকে দেখো আমরা জানি যে ধারকত্ব সি, সি কি ইকুয়াল টু জানি সি, আবার এটা পাশে ব্রেকেটে লিখতে পারো যে ভি ইকুয়াল টু কি, আমরা জানি এমনি নরমালি হচ্ছে কিউ ইকুয়াল টু কি সিভি, তাহলে ভি এর মান কি হবে এই কথাটা লিখবা, অবশ্যই এটা সাইড নোটে দেখাই দিবা, ঠিক আছে। তাহলে আমাদের এখান থেকে ভি ইকুয়াল টু কিউ বাই সি, ঠিক আছে কিনা। তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি, ডি কিউ, এই ডি কিউটা পরে নিয়ে যাই, ভিটা এটা আগে কিউ বাই সি ডি কিউ। তো তুমি বলো স্যার এটা ডি কিউ লিখবো এভাবে ছোট হাতে লিখবো, না তুমি ছোট হাতে লিখো না, এখানে ছোট হাতে না লিখেই ভালো, আমরা কিউ গুলাকে বড় হাতে লিখতেছি তো, তাহলে তোমরা ডি কিউ না বলে এটাকে কি এভাবে বড় হাতে কি আর ডি কিউ বলো, তাইলে আরো ভালো হয়। তাইলে এটা আমাদের এখানে মিলবে না, তো আমরা
এটাকে যদি ধরো বড়টাকে কি শুধু কিউ ধরতাম তাইলে ডি কিউ ধরলে ঠিক ছিল, তাহলে এখানে আমি বড়টা ডি কিউ ধরবো এইভাবে, ঠিক আছে। এখানে এটা হচ্ছে ক্ষুদ্রাতি ক্ষুদ্র চার্জ, অর্থাৎ অল্প পরিমাণ চার্জ কি করতে এখানে সৃষ্টি করতে, এখান থেকে নিয়ে আসা আর কি, এদিকে নিয়ে আসলেই তো এই পরিমাণ এখানে আবার চার্জ সৃষ্টি হয়, যে পরিমাণ মাইনাসের দিকে নিয়ে আসবে সেম পরিমাণ এখানে প্লাস সৃষ্টি হয়। এটা দেন কি বলবা, তাহলে দেখো তো আমাদের এখন যদি এটাকে ইন্টিগ্রেশন করি, কি করি ইন্টিগ্রেশন করি, তাহলে আমাদের এখানে সঞ্চিত শক্তির পরিমাণ পেয়ে যাব আমরা ডিরেক্ট। তোমার শুরুতে সঞ্চিত শক্তি তো শূন্য ছিল, এই জন্য এখন আমরা ইন্টিগ্রেশন করলে আসলে সঞ্চিত শক্তির পরিবর্তন পাবো, বেসিক্যালি সঞ্চিত শক্তির পরিবর্তন পাবো। সঞ্চিত শক্তির পরিবর্তন যা, এখানে সঞ্চিত শক্তিও তা, কারণ শুরুতে জিরো ছিল, একদম যখন পাতে কোনো চার্জ ছিল না, জিরো ছিল। তো এখানে সুতরাং ইন্টিগ্রেশন করলে কি হবে, এভাবে ইন্টিগ্রেশন করো ডিইউ, এখান থেকে লিখবো হচ্ছে কি ইউ, প্রথমে জিরো, আবার লাস্ট হচ্ছে ইনিশিয়াল ইউ, লাস্টে ইউ টু ইকুয়াল টু হচ্ছে ইউ, আর হচ্ছে ইউ ওয়ান হচ্ছে জিরো করলাম, ইন্টিগ্রেশন করতে সব এখন দিয়ে লিখবে এখন। তারপর এটাকে যখন করবা ইন্টিগ্রেশন অফ, তুমি এবার কিউর সাপেক্ষে করছো, তাহলে তোমার এটা হচ্ছে দেখো তো কিউ বাই সি, আর এখানে হচ্ছে ডি কিউ, আর তোমার শুরুতে চার্জ কত ছিল, জিরো ছিল, ফাইনাল চার্জ কত কিউ পরিমাণ। এবার ইন্টিগ্রেশন করো, আমি উপর থেকে এবার মুছে আসতে পারি, তাহলে এইটুকু ইন্টিগ্রেশন এই ফর্মটা দাঁড়ানোর পর এখন আমরা এখান থেকে সঞ্চিত শক্তি, দেখো এখান থেকে আমরা যেটা পাবো ডিরেক্ট সঞ্চিত শক্তি পেয়ে যাব, কারণ শুরুতে জিরো ছিল, আমরা পাবো বেসিক্যালি হচ্ছে কি ইউ টু মাইনাস হচ্ছে ইউ ওয়ান, এটা পাবো বা দিয়ে, ঠিক আছে। আর ইউ ওয়ান তো কত জিরো, তাই আমরা ডিরেক্ট এটাকে ইউ টু লিখতে পারি, বা হচ্ছে ডিরেক্ট বলবো যে এটাই হচ্ছে সঞ্চিত শক্তি ইউ। সুতরাং ইউ ইকুয়াল টু সঞ্চিত শক্তি, ইউ ইকুয়াল টু কি লিখবো দেখো, ওয়ান বাই সিটা হচ্ছে কনস্ট্যান্ট, তাহলে ওয়ান বাই সি বাইরে নিয়ে আসি, ইন্টিগ্রেশন অফ জিরো থেকে কিউ পর্যন্ত, তাইলে কিউ ডি কিউ। তো এটাকে যদি ইন্টিগ্রেশন করো তোমরা কি আসে মনে আছে, এই যে এটা কিউ স্কোয়ার বাই টু আসবে, কিউকে ডি কিউর সাপেক্ষে ইন্টিগ্রেশন করলে লিমিট এখানে জিরো, এটা কিউ, ঠিক আছে কিনা। তাইলে এখান থেকে দেখো, ও আচ্ছা ওয়ান বাই সি তো আছে এখানে, তাহলে দেখো তো ওয়ান বাই সি যদি হয়, তাহলে এখান থেকে আমরা যদি এটা বসে আপার লিমিট আর লোয়ার লিমিট বসিয়ে, তাহলে জিনিসটা কি দাঁড়ায়, আপার লিমিট বসিয়ে করলে দেখো আপার লিমিট এখানে বসালে হচ্ছে কিউ স্কোয়ার বাই টু, আর এটা বসালে জিরো স্কোয়ার বাই টু, দেখো সুন্দর করে, তাহলে ওয়ান বাই এটা ওয়ান এটা ওয়ান, কিন্তু এটা ওয়ান, আবার কেউ আই মনে করেন ওয়ান বাই সি, তাহলে এখান থেকে এটা কি আসবে বলো না তোমরা, ইন্টু কিউ স্কোয়ার বাই টু। তাহলে আমরা এইটুকু মুছে ফেলতে পারি, এই যে দেখো তাহলে কি দাঁড়াচ্ছে এটা কিউ স্কোয়ার বাই টু সি। তাহলে আমাদের ধারকটাতে সঞ্চিত শক্তি হচ্ছে হলো এটা। এবার বলে দিবা সুতরাং উক্ত ধারকের সঞ্চিত শক্তি এটা। শেষ কিন্তু এবার আমাদের খ শেষ, এটা খ না গ শেষ, এবার আসবে ঘ নম্বরে আমরা সঞ্চিত শক্তিটাকে এবার এখানে লিখে ফেলি, তাহলে হচ্ছে ঘ আনসার করতে আমরা পারবো। আমি কিন্তু প্রত্যেকটা জিনিস বুঝে বুঝে আনসার করাচ্ছি, তোমরা সুন্দর করে তোমাদের কি তোমরা অনেক বন্ধুর লেখা দেখবা, তোমরা ইউটিউবে অনেক লেখা দেখবা, বাট আমি তোমাদেরকে মূল জিনিসটা বুঝিয়ে দিচ্ছি, তোমরা গোছানোর দায়িত্বটা তোমাদের। তোমরা কপি না করে বিভিন্ন জনেরটা দেখতে পারো, ধারণা নিতে পারো কিভাবে লিখতে হয়, বই দেখো সুন্দর করে, তারপর নিজের ভাষায় গুছিয়ে লিখো ভাই প্লিজ। এবার আসো সঞ্চিত শক্তিটাও আমরা লিখে ফেলতেছি, ইউ ইকুয়াল টু হচ্ছে কিউ স্কোয়ার বাই টু সি, বললা এটা। এখন দেখো ঘ নাম্বারে বলছে আমার যে এই ব্যাটারি থেকে খতে বলছে, খতে যেই শক্তিটা ব্যয় হয়েছে ব্যাটারি থেকে, ব্যয়িত শক্তি দেখো এটা আমরা লিখে রাখছি কিন্তু, আর পাদ্যের সঞ্চিত শক্তি এটা। তো বলবা ঘ নাম্বার খুবই সুন্দর করে বুঝতে হবে এটা। এখানে আগে বলবা খ হতে পাই ব্যাটারিতে সরি ধারকটিতে কিউ পরিমাণ চার্জ সঞ্চিত করতে ব্যাটারি কর্তৃক কৃত কাজ বা ব্যাটারির ব্যয়িত শক্তি এত বললাম। আবার গ হতে পাই ব্যাটারিতে ধারকে কিউ পরিমাণ চার্জ সঞ্চিত করলে উক্ত ধারকটিতে সঞ্চিত শক্তির পরিমাণ এটা। বলবা এখানে ব্যাটারি হতে ব্যয়িত শক্তি এবং ধারকের সঞ্চিত শক্তির মান একই নয়। এক্ষেত্রে দেখো আমি দেখতে পাচ্ছি এটাতে যতটুকু সঞ্চিত হয়েছে, যতটুকু ব্যয় হয়েছে এটা কিন্তু তার অর্ধেক, 2 দিয়ে ভাগ করা। তাই বলবা ব্যাটারি হতে অতিরিক্ত সঞ্চিত হয়, অতিরিক্ত ব্যয় হয়, ব্যাটারি হতে অতিরিক্ত ব্যয় হয়। কতটুকু অতিরিক্ত ব্যয় হয় সেটা ইকুয়াল টু হচ্ছে হলো ই মাইনাস ইউ। তাহলে এটা যদি তুমি বসাও কিউ স্কোয়ার বাই সি
মাইনাস কিউ স্কোয়ার বাই 2c ইকুয়াল টু হচ্ছে কিউ স্কোয়ার বাই 2c। অর্থাৎ এটা হচ্ছে অতিরিক্ত ব্যয় হচ্ছে ব্যাটারি থেকে, বলবা। তো এখন বলবা যে হচ্ছে ব্যাখ্যা দিতে বলছে, তো সুন্দর করে সব গোছায় বলবা। এই যে এই জিনিসটা দেখো, ব্যাটারি থেকে ব্যাটারি যেই পরিমাণ কাজ করছে ওই পরিমাণ আসলে এখানে সঞ্চিত হওয়ার কথা ছিল না? কথা ছিল কিন্তু স্যার, কিন্তু তাহলে কেন সঞ্চিত হলো না? তাহলে আসলে এখানে আরেকটা ব্যাপার আছে, সেটা কি? এটাই ইম্পর্টেন্ট। এখানে অনেকে এটা লিখতে পারবে না খুব সুন্দর করে। এখানে তোমার এই কথাটা শুনতে হবে। এখন এই যে কথাটা শুনলেই তুমি লিখতে পারবা। এখানে কেন মানে কত এই যে এক্সট্রা এতটুকু পরিমাণ অতিরিক্ত ব্যয় করছে সে, কিন্তু ওটা এখানে সঞ্চিত হয় নাই, তাহলে ওটা কোথায় গেছে? ব্যাখ্যা করে বলতে হবে যে এখানে যে ব্যাটারি কর্তৃক অতিরিক্ত যে পরিমাণ শক্তি ব্যয় হয় উহা উত্তাপজনিত ক্ষয় হয় এখানে। অর্থাৎ তারে হিট উৎপন্ন করতে ক্ষয় হয়। কি হয়? তার উত্তপ্ত হয়ে যায় না, তখন এই পরিমাণ শক্তি ক্ষয় হয়ে যায়। এই কথাটা তোমাকে বলতে হবে। এটা হচ্ছে এখানে মেইন ব্যাখ্যা। কথা বুঝছো? তুমি বলবা স্যার এই কথাটা আপনি কই পেলেন? আমার তো বইয়ে নাই। এটা আমি জানতাম এবং আমি তোমাদের জন্য রেফারেন্সটা বলে দিচ্ছি। ইন্ডিয়ার সবচেয়ে ফেমাস একটা ফিজিক্স বই হচ্ছে হলো এইচ.সি. ভার্মা স্যারের বই। আমার বাসায় ছিল। এটা কোথায়? এটা বইটার নাম হচ্ছে হলো, এখন আমার একটু এখানে নাই, আমি কিছুক্ষণ আগেও দেখেছিলাম। এইচ.সি. ভার্মা স্যারের একটা বই আছে কনসেপ্ট অফ ফিজিক্স, 2টা পার্ট আছে। এটা ইন্ডিয়াতেও অনেক ফেমাস। এটা 1990 সালে পাবলিশ হয়েছিল। এখন তো আজকে 30 বছর যাবত এটা কি অনেক ফেমাস। যাই হোক, ওই বইয়ে একদম স্পষ্টভাবে এটা বলে দেওয়া আছে, ঠিক আছে, যে ব্যাটারি যেই পরিমাণ কাজ করে, অর্থাৎ ব্যাটারি থেকে যেই পরিমাণ শক্তি ব্যয় হয় উহার অর্ধেক সার্কিটে উত্তাপজনিত ক্ষয়ে কি হয়? নষ্ট হয়। উত্তাপজনিত ক্ষয়ে অর্থাৎ হিট উৎপাদন করতে গিয়ে এই তারের মধ্যে দিয়ে ইলেকট্রন চলাফেরা করে না, এই ক্ষেত্রে হিট উৎপন্ন হয়, মানে তাপজনিত কারণে ক্ষয় হয়। তাপজনিত কারণে এখানে কি হয়ে যায়? অর্ধেক শক্তি নষ্ট হয়ে যায়। বাকি অর্ধেক একুরেটলি গিয়ে কোথায়? প্রায় অ্যাপ্রক্সিমেটলি ধারকে সঞ্চিত হয়। এই কথা তোমরা সুন্দর করে ব্যাখ্যা করে দিতে পারবা না? ইনশাল্লাহ সুন্দর করে এটা ব্যাখ্যা করে দিবা, তাইলেই হয়ে যাবে। আমি এইটাতে কেন হচ্ছে খতে এটা কিউ স্কয়ার বাই সি টার্মে রাখছি বুঝতে পারছো? কারণ আমাদের গতে আনসারটা আসছে এটা। দেন আমরা এখন ব্যাটারি থেকে কতটুকু শক্তি নষ্ট হয়ে যায়, মানে কতটুকু ধারকে কম সঞ্চিত হয়, এই কথাটা বলে দিতে পারো। এতটুকু ধারকে এতটুকু কম সঞ্চিত হবে। খতে যেই কাজটা হয় বা যতটুকু ব্যয় হয়, গতে কিন্তু ততটুকু সঞ্চিত হচ্ছে না, এতটুকু কম হচ্ছে। এটাই কিন্তু উত্তাপজনিত কারণে কি হয়ে যাচ্ছে? অপচয় হয়ে যাচ্ছে এখানে। কথা বুঝলাম? এই হচ্ছে আমার ঘয়ের উত্তর শেষ। এবার ওর উত্তর কি বলছে বলো তো? আমার কাছে প্রশ্নটা নাই, আমি একটু দেখে নিতে হবে। প্রশ্নটা একটু দাঁড়াও তোমরা, আমি প্রশ্নটা একটু দেখি। বলছে হচ্ছে হলো ওতে বলছে হচ্ছে হলো চার্জিত হওয়ার পর ধারকটির ব্যাটারি বিমুক্ত করা হলো এবং পাতদ্বয়ের মাঝে দূরত্ব দ্বিগুণ করা হলো। ধারকটির পাতদ্বয়ের মাঝে এই অবস্থায় বিভব পার্থক্য কত? দেখো এখন এই ব্যাটারি এবার কি করে ফেলছে? ব্যাটারি নাই আমাদের, আমরা এই জিনিসগুলো মুছতেছি না, কিন্তু এগুলো আমাদের লাগতে পারে বিভিন্ন কাজে। আচ্ছা চলো এবার হচ্ছে হলো আমরা আমাদের সমাধান করব ও নাম্বারটা, ঠিক আছে? ও আমরা মোটামুটি কি সলভ করছি? এটা ছিল কতে, দেন খতে ছিল হচ্ছে কতে হচ্ছে চার্জের মান নির্ণয় করতে বলছিল। খতে কি বলছে হচ্ছিল ব্যাটারি থেকে মোট কতটুকু ব্যয় হবে। দেন গতে বলছে হচ্ছে হলো ধারকে কতটুকু সঞ্চিত হলো সেটা। আর ঘতে যাই বলছে কেন এই দুইটা সেম হবে কিনা, না হলে কেন হবে সেটার ব্যাখ্যা আমরা করে ফেলেছি। এবার ও নাম্বারে বলছে, ও নাম্বারের জন্য এটা মুছে ফেললাম কেন জানো তোমরা? এখানে বলছে যখন এই যে মানে পাতগুলো চার্জিত হয়ে গেছে, চার্জিত হওয়ার পর এদের মধ্যবর্তী দূরত্বটা দ্বিগুণ করে ফেলছে। কি করে ফেলছে? দ্বিগুণ করে ফেলছে। ধরো নর্মাল ওরা এই যে এই অবস্থায় ছিল এতক্ষণ, হ্যাঁ? তো এবার এখানে যদি এরকম চার্জিত, এটা হচ্ছে প্লাস কিউ, এটা তো মাইনাস কিউ, আমরা এটা বললাম কিন্তু। তাইলে জাস্ট খেয়াল করো ওদের মধ্যবর্তী দূরত্ব ছিল কত? ডি। এখন বলছে এই ডিটাকে দ্বিগুণ করে ফেলা হয়েছে, মানে তাদের মধ্যবর্তী দূরত্ব এবার কত? খেয়াল করো, মধ্যবর্তী দূরত্বটা এবার দ্বিগুণ হয়ে গেছে। চার্জ কিন্তু সেম, মধ্যবর্তী দূরত্ব ডিম। দেখো তুমি বলো চার্জ সেম কেন? দেখো তার বিমুক্ত করার আগে বা তার বিমুক্ত করার পরেও সাথেও দৈর্ঘ্য দ্বিগুণ করার আগে বেসিক্যালি ওদের মধ্যে চার্জ তো কিউই থাকবে। আবার দ্বিগুণ করছে, তাও তো চার্জ কি আর আদান প্রদান হয়েছে? দেখো ধারকের একটা ব্যাপার হলো কি জানো? ধারক বেসিক্যালি কাজ করে এই নীতির উপর। যখন তুমি চার্জিত হয়ে গেল,
তখন তুমি ব্যাটারিটা খুলে ফেললা, খুলে দিক দিয়ে একটা তার দিয়ে যুক্ত করে দিলা, তখন এই মাইনাস চার্জগুলো প্লাস চার্জে এখানে চলে এসে এরা পরস্পরকে নিস্তরিত করে দিবে, ফলে একটা তড়িৎ প্রবাহের সৃষ্টি হয়। যেদিকে ইলেকট্রন ফ্লো হবে তার বিপরীত দিকে একটা তড়িৎ প্রবাহ সৃষ্টি হচ্ছে, এই কথাটা আর কি, যেটা আমাদের সনাতন ধর্ম অনুসারে খেয়াল করো। তাহলে দেখো তো এই যে ইলেকট্রনের ফ্লো হয় ওইটার জন্য তড়িৎ প্রবাহের সৃষ্টি হয় বেসিক্যালি, এবং তখন চার্জগুলো নিস্তরিত হয়ে যায়। কিন্তু এখন কি বলছে, এক্ষেত্রে কিন্তু আমাদের যেই দেখো এই যে দেখো এই যে একটা মানে আমরা যখন ব্যাটারিটা খুলে ফেললাম, খোলার পর যদি তার দিয়ে যুক্ত করি, যে তড়িৎ প্রবাহটা সৃষ্টি হয় না, এটাই আসলে ধারকের কাজ। ধারকের কাজটাই হলো চার্জ সঞ্চিত রাখা, যখন মানে ব্যাটারি থাকবে না তখন তড়িৎচালক শক্তি প্রদানের মাধ্যমে সামান্য সময়ের জন্য হলেও তড়িৎ প্রবাহ সৃষ্টি করা, এটাই হচ্ছে হলো ধারকের কাজ মেইনলি। তো এখানে কিন্তু বলে না, এখানে এটা দিয়ে তার দিয়ে যুক্ত করছে এভাবে বলে নাই, পাত দুইটাকে বলছে তাদের পাত দুইটাকে দূরে নিয়ে গেছে। এক্ষেত্রে বিভব পার্থক্য কত হবে এটা ওতে জানতে চাইছে, খেয়াল করো কি বলবো। শুরুতে বা হচ্ছে হলো কি তার ব্যাটারি বিমুক্ত করার পূর্বে, কখন পূর্বে ভি ইকুয়াল টু কি হবে বলো তো, ভি ইকুয়াল টু এখান থেকে আমরা বলতে পারি না, এই যে এটার জন্য ভি ইকুয়াল টু হচ্ছে কি এটা, এই যে এখান থেকে বাইর করতে পারি কিন্তু আমরা। তো এখানে একটা জিনিস খেয়াল করো, ভি ইকুয়াল টু কি, এটাকে আমরা ভি যদি বলি, এখান থেকে দেখো কিউডি ডিভাইড বাই হচ্ছে এটা, এখান থেকে বা পূর্বে কিউ ইকুয়াল টু চার্জ যেহেতু দুই ক্ষেত্রে সেম, কিউ ইকুয়াল টু এপসাইলন নট কে এ বাই হচ্ছে হলো কে বি ডিভাইড বাই হচ্ছে হলো ডি। তাহলে সুতরাং এখান থেকে বলতে পারি ভি ইকুয়াল টু হচ্ছে হলো কিউ ডি ডিভাইড বাই হচ্ছে হলো এপসাইলন কে। আবারও বলছি, আমরা ধরে নিয়েছি এখানে একটা পরাবৈদ্যুতিক মাধ্যম রয়েছে বা অন্য মাধ্যম রয়েছে, শূন্য মাধ্যম নয়। তোমরা চাইলে শূন্য মাধ্যম ধরে করতে পারো, কিন্তু স্যার শূন্য মাধ্যম ধরলে জাস্ট এই কি কেটা হবে না, যদি শুরুতে একদম ক নাম্বারেই বলে নিবা যে পাত দুইটার মধ্যবর্তী স্থান শূন্য মাধ্যম ধরি, তাইলে আর কে ধরার দরকার নেই। বাট আমি ধরেছি কি শূন্য মাধ্যম নয়, এটা অন্য একটা মাধ্যম। দেখো এটা বি। এইবার আসো স্যার, মধ্যবর্তী ডিস্টেন্স 2D হয়ে গেছে, তাইলে কি বলবো এখন বলো তো, ব্যাটারি বিমুক্ত করে পাতদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব দ্বিগুণ করা হলে কি হবে বলো তো, চার্জ তো সেম, কিউ সেম, চার্জ কিন্তু সেম, তো এক্ষেত্রে আমাদের ভোল্টেজ কি চেঞ্জ হয়ে যাবে না? অবশ্যই ভোল্টেজ চেঞ্জ হবে। তুমি বলো কেন ভোল্টেজ চেঞ্জ হবে স্যার? দেখো ডি চেঞ্জ হয়ে যাবে, এগুলো সব কনস্ট্যান্ট, এটা কনস্ট্যান্ট, ক্ষেত্রফল কনস্ট্যান্ট, পাতের ক্ষেত্রফল কে তো কনস্ট্যান্ট, এটা কনস্ট্যান্ট, তো এটা ধ্রুবক থাকতে হলে অবশ্যই এটা বেড়ে গেলে এটা কমে যাবে, এটা কমে গেলে এটা বেড়ে যাবে, এরকম হওয়ার কথা না। বাড়বে কি কমবে সেটা আমরা এখন দেখব, দেখো জাস্ট এটা কি হয়ে গেছে, দ্বিগুণ হয়ে গেছে, তাহলে এটা কি হবে, চার্জ কিন্তু কনস্ট্যান্ট থাকতে হবে। তো চার্জ কনস্ট্যান্ট থাকতে হলে দেখো জাস্ট কি হয়, তো এখান থেকে আমরা যদি বলতে পারি দেখো এই যে কিউডি ডিভাইড বাই ডি হচ্ছে এখানে এবার কত বলো তো, আমরা কি এই জায়গা থেকে আসি, এপসাইলন কে এ, ভিটা হবে ভি প্রাইম, ডিটা হচ্ছে এবার 2D দ্বিগুণ হয়ে গেছে, তাহলে চার্জ কিন্তু কনস্ট্যান্ট, চার্জ কিন্তু চেঞ্জ হওয়া যাবে না। তাহলে আমরা কি বলতে পারি এখন এই দুইটাই, আচ্ছা এখান থেকে, সুতরাং এখান থেকে বের করি না, আমরা ভি বের করবো না, তাহলে ভি বের করলে হচ্ছে ভি প্রাইম ইকুয়াল টু হচ্ছে কি 2QD ডিভাইড বাই হচ্ছে এপসাইলন নট কে। তাহলে এবার আমরা একটাকে আর একটা দ্বারা ভাগ করি, দেখি আগের তুলনায় কেমন হয়, নতুন বিভব পার্থক্যটা কত হবে। নতুন বিভব পার্থক্য এটা বলে দিলে, এতটুকু বললে কিন্তু আনসার শেষ, এটা হচ্ছে নতুন বিভব পার্থক্য। আমরা আগেরটার তুলনা করে দেখাই যে পূর্বের তুলনায় এখন আসলে কেমন হলো। ঠিক আছে, প্রশ্নে তোমাদেরকে খুব সম্ভবত বলছে যে বিভব পার্থক্য কত, এতটুকু বিভব পার্থক্য, কিন্তু আমরা দেখাতে চাই কি বলতো আসলে আগেরটার তুলনায় কত। এখন দিয়ে যদি তুমি কি করো, ধরো ভি প্রাইমকে ভি দিয়ে ভাগ দাও, তাহলে দেখো এটা কিউ ডি এপসাইলন নট কে ডিভাইড বাই হচ্ছে 2QD ডিভাইড বাই হচ্ছে এপসাইলন নট, এই আমার কি ভুল হলো, আমার ভুলে গেছে, এটা তো 2, এটা 2 হবে না, এপসাইলন কে এ, এই কে এটা চলে যাবে, তারপর এটা চলে যাবে, এটা 2 থাকবে, কত 2, তাহলে 2 থাকলে দেখো তো, সুতরাং ভি প্রাইম ইকুয়াল টু হচ্ছে হলো কি 2V, অর্থাৎ বিভব পার্থক্য ডাবল হয়ে গেছে, বিভব পার্থক্য কি হয়ে গেল, ডাবল হয়ে গেল। তাহলে খেয়াল করো আমাদের বিভব পার্থক্য যেটা সেটা কি হয়ে গেল,
ডাবল হয়ে গেল। কি হয়ে গেল? স্বাভাবিকভাবে দেখো আমাদের এটা কনস্ট্যান্ট থাকার জন্য এটা ডাবল হয়ে গেলে আমি তখন ভুলে একটা কথা বলে ফেলছি, এটা বেড়ে গেলে এটা কমে যাবে। আসলে এরকম না ব্যাপারটা। ব্যাপারটা হচ্ছে হলো কি, এটা কনস্ট্যান্ট থাকার জন্য এটা যদি বেড়ে যায় তাইলে এটা কি হয়ে যাবে বলো তো? এটা বেড়ে গেলে এটাও বেড়ে যেতে হবে, এটা ধ্রুবক থাকার জন্য। এটাই এখান থেকে প্রমাণ হয়। তাহলে কি বলবা বলো তো? পাদ্বয়কে ব্যাটারি বিমুক্ত করার পর তাদের মধ্যবর্তী দূরত্ব দ্বিগুণ করা হলে তাদের মধ্যকার বিভব পার্থক্য এত হয়, বা বলতে পারো পূর্বের তুলনায় দ্বিগুণ হয়। অনেকে বলতেছে যে পূর্বের 2 গুণ বেড়ে যায়, দ্বিগুণ বেড়ে যায়। দ্বিগুণ তো বেড়ে যায় নাই, বেড়ে দ্বিগুণ হয়েছে। তাহলে পূর্বের দ্বিগুণ হয় বা বেড়ে পূর্বের দ্বিগুণ হয়, এই কথাটা সুন্দর করে গোছায় লিখে দিবা। তাহলে এই জিনিসটা আমরা এখানে ব্র্যাকেটে এখানে রেখে দিই, এখানে আমাদের এটা কাজে লাগবে। তাহলে আমাদের এটা চলে গেল হচ্ছে ওর জন্য। এখন চতে কি বলছে জানো? চতে বলছে বেসিক্যালি হচ্ছে হলো তোমার এই ক্ষেত্রে এই শেষোক্ত অবস্থায়, মানে এই যে বিমুক্ত করে দ্বিগুণ করার পর এদের মধ্যে সঞ্চিত শক্তি কত হবে। তুমি বলো স্যার এখন তো আর নতুন করে ব্যাটারি কি করতেছি না, নাই, তাহলে সঞ্চিত শক্তি কেমনে হবে? হবে দূরত্ব বাড়াইলে, আমি বাড়াচ্ছি, তাইলে দূরত্ব প্লেটগুলোকে এখান থেকে ডাবল ডিস্টেন্সে নিয়ে যেতে আমার এখানে কাজ করতে হবে। এখানে ইলেকট্রিক ফিল্ড আছে, এখানে একটা তড়িৎ ক্ষেত্র আছে, ওই তড়িৎ ক্ষেত্রর বিপক্ষে কাজ করতে হবে না, আমার কাজ করেই তো নিতে হবে। সেক্ষেত্রে যেই কাজ করব আমি সেটা হচ্ছে এক্ষেত্রে পাতগুলোতে সঞ্চিত শক্তি হিসেবে জমা হবে। আগে জানতে হবে সঞ্চিত শক্তির সমীকরণ। তুমি এখান থেকে যে কোনোটা দিয়ে বলতে পারো। কোনটা দিয়ে বলো তো? এই সঞ্চিত শক্তি এটা দিয়ে বলতে পারো যে আগের চেয়ে কীরকম হয়ে যায়, বা হচ্ছে নতুন করে সঞ্চিত শক্তি বের করতে পারো। এখানে দুইটা জিনিস আমাদেরকে জানতে হবে যে আমাদের এখানে কিন্তু কি চেঞ্জ হচ্ছে না বলো তো? আমাদের এখানে কিউ চেঞ্জ হয় না, উভয় ক্ষেত্রে সেম থাকে। মানে হচ্ছে এখন কিউ চেঞ্জ হয়েছে হয়নি, কিন্তু চেঞ্জ হয়েছে কি চেঞ্জ হয় বলো তো? কি চেঞ্জের কারণে এখানে সঞ্চিত শক্তি চেঞ্জ হবে? তোমরা জানো? এটা জানতে হবে। এটাই অনেকে ভুল করেছে, বিভিন্ন সমাধান আমি দেখেছি ইউটিউবে, এটা ভুল আছে। নাম্বারে যে সমাধানটা হবে সেটা ভুল আছে। তুমি বলবে স্যার কীরকম ভুল? দেখো নাম্বার আবারও বলছি, এটা তো অনেক ভুল সবাই করেছে। কি জানো? আমরা জানি সঞ্চিত শক্তি ইউ ইকুয়াল টু এটা না, দেখো সঞ্চিত শক্তি ইউ ইকুয়াল টু কিউ স্কোয়ার বাই 2c, এটা এখান থেকে পাই। আবার কি এটা ইকুয়াল টু যদি আমরা কি কিউ ভিও লেখা যায়, এটা কি কিউ ভি লেখা যায়। আবার এটা ইকুয়াল টু হাফ সিভি স্কোয়ার, এটা লেখা যায়। কিন্তু কিভাবে লেখা যায় তোমরা জানো? এটা আমি একটু ব্যাখ্যা করে দিই। এটা ওই যে গ নাম্বারের জন্য, গ নাম্বারে আমরা একটু রেখে দিয়েছিলাম। এগুলো কেমনে রূপান্তর করা যায় জানো? যদি তুমি কি করো বলো তো? কিউর জায়গায় ধরো ইউ ইকুয়াল টু কি কিউ স্কোয়ার বাই 2c না, তো তুমি যদি সি এর জায়গায়, আমরা জানি কিউ ইকুয়াল টু সিভি, তো তুমি যদি সি ধরো এই জায়গায় বসাও, এই যে এই জায়গায় কিউ বসে, তাহলে সিভি হোল স্কোয়ার বসালে সি স্কোয়ার ভি স্কোয়ার হয়ে যাবে 2c। এখান থেকে সি চলে গেলে দেখো এটা হাফ সিভি স্কোয়ার। তার মানে ইউ ইকুয়াল টু কি হাফ সিভি স্কোয়ার লেখা যায়। এটা কিন্তু তোমরা গতে অ্যাড করতে পারো চাইলে, যে কি হলে কিউ এত হলে সঞ্চিত শক্তি এটা গেল। আবার এই কিউ স্কোয়ারকে ফিক্সড রেখে তুমি চাইলে সি এর মান বসাই করতে পারো, এই যে। আবার এটা কোথায়? গ নাম্বারে অ্যাড করতে পারো। আবার অথবা একটু রেখে দিলেও কিন্তু আনসার হবে। আবার সি ইকুয়াল টু কি কিউ বাই ভি, তাহলে সুতরাং ইউ ইকুয়াল টু কি কিউ স্কোয়ার 2c, তাহলে হচ্ছে কিউ স্কোয়ার 2 ইন্টু কিউ বাই এই দেখো ভি। তাহলে এখান থেকে এটা করলে এই জিনিসটা এটা আসবে, কিউ একটা কাটা চলে যাবে, তাহলে হাফ কিউ ভি আসে, হাফ কিউ ভি, ইউ ইকুয়াল টু হাফ কিউ ভি। দেখো আমরা সঞ্চিত শক্তি এটা লিখতে পারি। তো আমরা সঞ্চিত শক্তির জন্য এই দুইটা যদি এই দুটোটা কি চাইলে এইটা এই যে ইউ ইকুয়াল টু এটাও বের করে রাখো, এটাও বের রাখো, গতে অ্যাড করে দাও, তাইলে কি সুন্দর করে অ্যাড করে দিলে তোমরা যে কোনো জায়গায় যে কোনো ফর্মুলাটা অ্যাপ্লাই করতে পারবা। তো এবার আসো এগুলো আমরা অ্যাপ্লাই করবো কি করবো না সেটা পরের ব্যাপার। এখানে আমাদেরকে সুন্দর করে বুঝতে হবে যে আমাদের এখানে কি হয়েছে। বলছে তোমার এই ক্ষেত্রে সঞ্চিত শক্তি, তো নাম্বারে সঞ্চিত শক্তি ইউ ইকুয়াল টু আমাদের এক্ষেত্রে যে কোনো একটা ইউজ করতে পারি আমরা। আমি ইউ ইকুয়াল টু হাফ কিউবি চুজ করি, অথবা এটাও চুজ করতে পারি। কিন্তু এখানে আমাদের এই দুইটা জিনিস কি হয়ে যাবে? চেঞ্জ হয়ে যাবে না? এখানে কে চেঞ্জ হবে? ইউ কেন চেঞ্জ হবে? ইউ চেঞ্জ হবে কারণ এদের মধ্য দিয়ে যখন তুমি এদেরকে দূরে নিবা, স্বাভাবিকভাবে আমরা জানি সি ইকুয়াল টু কি এপসাইলন এ বাই ডি, যেহেতু অন্য মাধ্যম ধরেছি এপসাইলন কে এ বাই ডি, এপসাইলন ধ্রুবক, কে ধ্রুবক, এটা ধ্রুবক, তাইলে আমাদের ডি হচ্ছে হলো কি পরিবর্তনশীল এখানে। তাহলে প্রথম ক্ষেত্রে সি হচ্ছে এটা, যখন তাদেরকে ডাবল করলাম তখন আমি এটা যদি কি সি ধরি, তাহলে যখন তাদেরকে ডাবল করলাম তখন এটা সি প্রাইম হয়ে গেল।
সি প্রাইমের ক্ষেত্রে অ্যাপসিলন নট কে এ ডিভাইড বাই 2d। দেখো তাহলে সি আগের তুলনায় কেমন হয়ে গেল, দেখো তো সি আগের তুলনায় কেমন হয়ে যাচ্ছে, সি আগের তুলনায় কেমন হয়ে যাচ্ছে। সুতরাং সি প্রাইম বাই সি, আগে আমাদেরকে সি এর পরিবর্তন দেখাচ্ছি, যেহেতু সি দেখো 2ডির কারণে সি পরিবর্তন হয়ে যাবে, তাহলে অবশ্যই বিভব পার্থক্য চেঞ্জ হবেই। তোমরা এই সমীকরণের দিকে তাকাও, কিউ কনস্ট্যান্ট, কিউ কনস্ট্যান্ট, এখান থেকে কিন্তু আমরা কি দেখছিলাম, এই যে এইটুকু ছিল কি সি, এইটা সি, অ্যাপসিলন নট কে বাই ডি, এটা হচ্ছে সি। তাহলে এটা কনস্ট্যান্ট হলে সি চেঞ্জ হলে ভি চেঞ্জ হয়ে যায়, ভি চেঞ্জ হলে সি চেঞ্জ হয়ে যায়। কথা বুঝছো? এই জিনিস কিন্তু খুব ডেঞ্জারাস, এটা কিন্তু মাথায় রাখতে হবে। তাহলে তোমাদের এখানে মাথায় রাখতে হবে কী কী জিনিস এখানে চেঞ্জ হয়। এখানে চেঞ্জ হয় তাদের মধ্যবর্তী দূরত্ব চেঞ্জ হওয়ার কারণে তাদের ক্যাপাসিটেন্স বা হচ্ছে ধারকত্ব চেঞ্জ হয়ে যাবে, এবং ধারকত্ব চেঞ্জ হলে তাদের বিভব পার্থক্য চেঞ্জ হবে, এবং এগুলার কারণে হচ্ছে সঞ্চিত শক্তি চেঞ্জ হয়ে যাবে। ক্লিয়ার? তো অনেক জায়গায় দেখবা হচ্ছে সঞ্চিত শক্তি, এই যে এটা ইউ ইকুয়াল টু হাফ সিবি স্কোয়ার, ইউ ইকুয়াল টু হাফ সিবি স্কোয়ার। এখানে ওরা বলছে কি, এই যে ভিটা ডাবল হয়ে গেছে না, ওরা করছে কি হাফ সি কনস্ট্যান্ট রেখে ভি 2v হোল স্কোয়ার করে দিছে, এবং এটা আনসারটা আগেরটার চেয়ে 4 গুণ হয়ে যায়। কয় গুণ হয়ে যায় বলছে? ওরা 4 গুণ করে দিছে, মানে আগেরটার তুলনায় এটা ফোন না, মানে ওভারঅল 4 গুণ হয়ে যায় আগেরটার তুলনায়। ওমা, মানে এই জন্য গতে যেটা সঞ্চিত পাইছে এখন নাকি তার 4 গুণ হয়ে যাবে। এটা ভুল তো, কারণ এখানে সি কনস্ট্যান্ট নয়, এটা ভুল, এটা ভুল। ওমা, এখানে তো সি কনস্ট্যান্ট থাকে না। তাহলে আমাদের এই জিনিসটা মাথায় রাখতে হবে, এটা দিয়ে করা যাবে না ডিরেক্ট। আমাদেরকে সিও চেঞ্জ দেখাতে হবে, ভির চেঞ্জও দেখাতে হবে, তাহলেই হবে। দেখো সি নর্মাল তাহলে কি আসবে দেখো তো, এটা যদি আমরা এখান থেকে বসাই অ্যাপসিলন কে এ ডিভাইড বাই 2d, আর এখান থেকে হচ্ছে কি অ্যাপসিলন কে এ ডি, তাহলে আমরা এখান থেকে কি পাবো দেখো তো, ক্যাপাসিটেন্সের ব্যাপারটা এটা চলে যাবে, এটা পুরোটা চলে যাবে, দেন হচ্ছে সি প্রাইম বাই সি ইকুয়াল টু হচ্ছে হাফ। তাহলে সুতরাং আমাদের এখান থেকে আমরা যদি বলি, দেখো সি প্রাইম ইকুয়াল টু হচ্ছে সি বাই 2, অর্থাৎ ধারকত্ব আগের অর্ধেক হয়ে গেল, ধারকত্ব আগের চেয়ে কি হয়ে গেল, অর্ধেক হয়ে গেল। তাহলে ধারকত্ব অর্ধেক হয়ে গেছে, ভোল্টেজ হয়ে গেছে ডাবল। তাহলে এখন আমরা কি করতে পারি, এই সূত্র দিয়ে বা এই সূত্র দিয়ে তোমার যেটা দিয়ে ইচ্ছা, প্রাথমিক অবস্থায় একবার শক্তি মাপবা, ফাইনাল অবস্থায় শক্তি। তো আমরা প্রাথমিক অবস্থায় আগের বার শক্তি মাপছি কি দিয়ে বলো, এটা দিয়ে, এই যে। তো প্রাথমিক শক্তি তো এটা আমরা গ থেকে পাই, এটা লিখে ফেলতে পারবো, গ থেকে পাই যে এটা আমরা কি লিখে ফেলতে পারবো। প্রাথমিক অবস্থায় বা দূরত্ব দ্বিগুণ করার আগে বা ব্যাটারি বিচ্যুতি করার আগে তার শক্তি হচ্ছে কি U1, আমরা বা ইউ বলতে পারি কত, কিউ স্কোয়ার বাই 2c বললাম এটা। তারপর বলবো এটা, এখন কিন্তু এটা ইয়া করে নিয়েছি। এখন দূরত্ব, এরপরে বলবা ব্যাটারি বিমুক্ত করার পর দূরত্ব দ্বিগুণ করার পর সঞ্চিত শক্তি ইউ ইকুয়াল টু কিউ তো কনস্ট্যান্ট 2। এবার আসো তো সি কত হয়েছে, সি কত হয়েছে খেয়াল করো, সি হয়ে গেছে অর্ধেক, তাহলে এটা হবে সি বাই 2। ঠিক আছে, হলো। এবার দেখো এটা ইউ প্রাইম কিন্তু নতুনটা, এখন দিয়ে তুমি দেখাবা, তোমরা এতটুকু আনসার রেখে দিলে কিন্তু হবে, ঠিক আছে। কিন্তু এতটুকু আমরা রাখবো না, আমরা এটাকে সুন্দর করে দেখাবো। কি দেখাবো স্যার, তোমরা দেখো যে এটা হচ্ছে কি, এটাকে আর একটু সুন্দর করে গোছাই। দেখো কিউ স্কোয়ার বাই হচ্ছে 2c বাই 2, তাহলে কিউ স্কোয়ার বাই হচ্ছে 2c, এটা, তাহলে এটা চলে যাচ্ছে, তাহলে সুতরাং ইউ প্রাইম হচ্ছে কত, কিউ স্কোয়ার বাই সি। এখন দিয়ে তুমি তাহলে এতটুকুই কিন্তু আনসার শেষ আমাদের। এক্ষেত্রে সঞ্চিত শক্তি হচ্ছে এটা কিউ স্কোয়ার বাই সি, আনসার শেষ। এটাকে আর একটু সুন্দর করে গোছালাম আর কি। এখন আমরা আগেরটার তুলনায় কেমন হয়েছে সেটা দেখাতে চাই। বলো এখন দিয়ে যদি বলি ইউ প্রাইম ডিভাইড বাই ইউ, যে ইউ প্রাইম কত, এই যেটা কিউ স্কোয়ার বাই সি ডিভাইড বাই হচ্ছে কিউ স্কোয়ার 2c। দেখো তোমরা যদি চিন্তা করো এটার ডাবল হচ্ছে এটা, তাহলে বা হচ্ছে এখানে আমি দেখতে পাচ্ছি ইউ প্রাইম ইউ, এটা তো 2 আসে, দেখো না, এটা চলে যাবে, এটা চলে যাবে, 2টা উপরে চলে যাবে, তাহলে 2 উপর চলে গেলে 2, তাহলে সুতরাং ইউ প্রাইম ইকুয়াল টু হচ্ছে 2u, ইউ প্রাইম ইকুয়াল টু 2u।
অর্থাৎ তুমি এখানে বলবা সুন্দর করে যে কি দূরত্ব দ্বিগুণ হয়ে গেলে সেক্ষেত্রে হচ্ছিল কি দূরত্ব দ্বিগুণ করা হলে সেক্ষেত্রে সঞ্চিত শক্তি কি হবে বলো তো, পূর্বের তুলনায় দ্বিগুণ হবে। যদি কেউ এটা বের করতে না চাও তাহলে এতটুকু বলতে পারো সঞ্চিত শক্তি হবে এটা, ঠিক আছে, দ্বিগুণ হবে। এখন এটা হচ্ছে আমাদের 6 নাম্বারের অ্যান্সার। এবার 6 নাম্বার আনসারটা খুব সুন্দর। 6 নম্বরে বলেছে, আচ্ছা ইউ প্রাইমটা আমরা এখানে লিখে রাখি তাইলে আমাদের আরও ভালো হবে। ইউ প্রাইম হচ্ছে 2u। দেখো এবার আসো আমাদের যেই কাজ কারবার আছে আমরা সেটা এখন করতে পারি। সেটা কি দিয়ে বলো তো, 6 নাম্বার একদম 6 নম্বরে বলেছে হচ্ছে হলো তোমার ইয়াটা শেষোক্ত ক্ষেত্রে শক্তি ভিন্ন আসছে কিনা, আসলে কেন আসছে, ঠিক আছে, এটা কারণ ব্যাখ্যা করতে হবে। তো আমরা বলবো যে হচ্ছে কি শেষোক্ত ক্ষেত্রে দূরত্ব দ্বিগুণ করা হয়েছে, কি আমরা জানি। আচ্ছা দেখো বলবা যে আমরা জানি সঞ্চিত শক্তি ইকুয়াল টু কী ছিল, Q²/2c, ঠিক আছে। এক্ষেত্রে বলবা এটা বলবা শেষোক্ত ক্ষেত্রে অর্থাৎ দূরত্ব দ্বিগুণ করা হলে ধারকের কি ধারকের চার্জ একই থাকলে বা অপরিবর্তনীয় থাকলেও ধারকের দুই পাতের বিভব পার্থক্য এবং ধারকত্ব পরিবর্তিত হয়। ধারকত্ব এবং দুই পাতের বিভব পার্থক্য পরিবর্তিত হয়। যেহেতু সঞ্চিত শক্তি শুধুমাত্র চার্জের উপর নয় বরং বিভব পার্থক্য, যদি এই সূত্র ধরো, আর এই সূত্র ধরলে দেখো চার্জ আর ভি এর উপর, আর এই সূত্র ধরলে দেখো কি হচ্ছে CV², দুইটার উপরই ডিপেন্ড করে, ঠিক আছে। তো যদি বলো যে হচ্ছে এক্ষেত্রে CV² এগুলো পরিবর্তিতগুলো বসাইতে হবে। তো দেখো বলবা যেহেতু ইউ দেখো সঞ্চিত শক্তি ধারকত্বের উপর নির্ভর করে, সেহেতু ধারকত্ব পরিবর্তিত হয়ে অর্ধেক হয়ে যাওয়ার কারণে, ধারকত্ব পরিবর্তিত হয়ে কি হয়ে গেছে, অর্ধেক হয়ে যাওয়ার কারণে কি হবে, সঞ্চিত শক্তি দ্বিগুণ হয়েছে। এই ব্যাখ্যাটা সুন্দর করে বলতে হবে। বলতে পারবা না নাকি পারবা না, পারতে হবে। এরপর একটা স্প্রিং এর সাথে এগুলো তুলনা করতে বলছে, আবার স্প্রিং এর সাথে তুলনা করবা। দেখো সাধারণত লিখবা, সাধারণত স্প্রিং হলো স্প্রিংয়ে যান্ত্রিক শক্তি সঞ্চিত হয়, কিন্তু ধারকের ক্ষেত্রে বৈদ্যুতিক শক্তি সঞ্চিত হয়। স্প্রিং এবং ধারক পরস্পর সমতুল। কেন বলবা সমতুল বলো তো, এরা হচ্ছে হলো একটা এরা কিন্তু সমতুল। বেসিক্যালি এরা হচ্ছে হলো একজন বৈদ্যুতিক শক্তি সঞ্চয় করে আর একজন হচ্ছে হলো যান্ত্রিক শক্তি সঞ্চয় করে, এই কথাটা বললা। এরপর বলবা স্প্রিং এর এক্স পরিমাণ সংকোচন বা প্রসারণের ফলে সঞ্চিত শক্তি W = ½ kx², ঠিক আছে, ½ kx²। এক্ষেত্রে ইউ দিতে পারো, এটাকে ইউ। এক্ষেত্রে সঞ্চিত শক্তি বাংলায় লিখলা ইউ সমানুপাতিক x², অর্থাৎ স্প্রিংকে যত প্রসারিত করা হয়, এই বাংলার কথাগুলো লিখবা সুন্দর করে। স্প্রিংকে যতটুকু প্রসারিত করা হয় বা যতটুকু সংকুচিত করা হয় তার বর্গের সমানুপাতে শক্তি সঞ্চিত হতে থাকে, ঠিক আছে। একই স্প্রিংয়ের যতই প্রসারণ ঘটানো হোক বা যতই সংকোচন ঘটানো হোক, সেক্ষেত্রে স্প্রিং ধ্রুবকের কোনোরূপ পরিবর্তন হয় না, ঠিক আছে, যার কারণে সঞ্চিত শক্তি শুধুমাত্র সংকোচন বা প্রসারণের বর্গের উপর নির্ভর করে। অন্যদিকে এই পরিবর্তিত ক্ষেত্রটি বা দূরত্ব দ্বিগুণ করার পরের ক্ষেত্রটির ক্ষেত্রে ধারকের এই ক্ষেত্রটির ক্ষেত্রে বা পরিবর্তিত ক্ষেত্রটির ক্ষেত্রে U = ½ CV²। যদি বিবেচনা করা হয় তাহলে সঞ্চিত শক্তি ইউ সরাসরি V² এর সমানুপাতিক বলা যাবে না, কারণ এক্ষেত্রে সি এবং V² উভয়ই পরিবর্তিত হয়। এক্ষেত্রে সি ধ্রুবক থাকে না। যেহেতু এক্ষেত্রে সি ধ্রুবক থাকে না, সি কমে অর্ধেক হয়ে যায় এবং
বিভব ডাবল হয়ে যায়, সেক্ষেত্রে কি হয় বলতো, এক্ষেত্রে আমাদের সঞ্চিত শক্তি বর্গের সমানুপাতে পরিবর্তিত হয় না। অর্থাৎ স্প্রিংয়ের সংকোচন বা প্রসারণের ক্ষেত্রে যে রূপ শক্তি সঞ্চিত হয় সেরূপ শক্তি এক্ষেত্রে সঞ্চিত হয় না। অনেকে করছে কি, এটাকে কনস্ট্যান্ট ধরে এটার সমানুপাতে চেঞ্জ হয় দেখাইছে, বলছে যে একই রকম চেঞ্জ হয়। এক্ষেত্রে একই রকম চেঞ্জ হচ্ছে না, কারণ আমাদের একই স্প্রিংকে যতই সংকুচিত করি বা যত প্রসারিত করি, স্প্রিং ধ্রুবক একটা। দুইটা প্যারালাল বা সিরিজ করলে স্প্রিং আলাদা হিসাব, কিন্তু আমরা এখানে একটা কি করতেছি, ধারক নিয়ে কাজ করছি। তাই আমাদেরকে বলতে হবে যে এক্ষেত্রে কি, স্প্রিংয়ের ক্ষেত্রে যেরকম সংকোচন বা প্রসারণের ফলে কি সঞ্চিত শক্তিটা সংকোচন বা প্রসারণের বর্গের সমানুপাতে চেঞ্জ হয়, এক্ষেত্রে আমাদের এই পরিবর্তিত অবস্থায় কি হবে না, সঞ্চিত শক্তিটা কি হচ্ছে না বলতো, সঞ্চিত শক্তিটা ভি স্কোয়ার মানে ভি এর বর্গের সমানুপাতে পরিবর্তিত হয় না। ঠিক আছে, অর্থাৎ এক্ষেত্রে আরে আমাদের এখানে ক্যাপাসিটেন্স যেটা হচ্ছিল ধারকত্ব, এই ধারকত্ব এবং বিভব পার্থক্য দুইটার পরিবর্তনের উপর নির্ভর করেই কি সঞ্চিত শক্তি হয় এখানে। এই কথাগুলো সুন্দর করে তোমাকে গোছায় বলতে হবে। আমি চেষ্টা করলাম তোমাদেরকে খুব সুন্দরভাবে জিনিসগুলো ধরিয়ে দেওয়ার জন্য। তোমরা এবার নিজের ভাষায় তোমরা গুছিয়ে গুছিয়ে সুন্দর করে সব লিখবা। চাইলে একটা স্প্রিংয়ের চিত্র এঁকে তার একটু করে প্রসারণ দেখা দিতে পারো এক্স, ঠিক আছে, যেমন এরকম করে একটা স্প্রিং আছে এখানে, এই একটা স্প্রিং, এটা নর্মাল অবস্থা বলবা, এটা নর্মাল অবস্থা, তারপরে এখানে দিবা হচ্ছে হলো কি এরকম মানে এই ধরো এইরকম, এই যে দেখো এতটুকু হচ্ছে তাহলে কি তার প্রসারণ, এটা হচ্ছে প্রসারণ এক্স। আবার দেখাইতে পারো আরেকটা সংকোচন দেখাইতে পারো, সেটা কীরকম, এইটা হচ্ছে হলো কি এতটুকু, এই জায়গায় সাম্য অবস্থা তো এটা, তাহলে এখান থেকে এতটুকু কি এখানে তুমি কি এটা চাপাই উপরে নিয়ে গেছো, তাহলে এতটুকু হচ্ছে হলো কি সংকোচন, এটা এক্স পরিমাণ সংকুচিত করো বা এক্স পরিমাণ টেনে প্রসারিত করো, সঞ্চিত শক্তি সবসময় স্প্রিংয়ের ক্ষেত্রে এটা। তো যেটাই বললাম সব কিছু বুঝিয়ে তোমাদেরকে ক্লিয়ারলি বলে দিলাম। তো তোমরা যদি কি পরিবর্তিত অবস্থায় দেখো, অনেকে আবার বলবেন স্যার পরিবর্তিত অবস্থায় তাইলে আপনার বিভব শক্তিটা কেমনে বের করা যেতে পারে, ইউ ইকুয়াল টু আপনি বলছেন কি হাফ সিভি স্কয়ার, এটা ব্যবহার করা যাবে না, মানে এটা 2v বসাই ডিরেক্ট করা যাবে না। তাহলে এটা পরিবর্তিত কোনটা বসাবো, দেখো না আমরা হাফ, পরিবর্তিত কোনটা বলো তো, এটা হচ্ছে ইউ প্রাইম, এটা হচ্ছে পরিবর্তিত, এটাও পরিবর্তিত সি প্রাইম কত c/2, আর ভি প্রাইমটা কত বলো তো, এই যে 2v, দেখো 2v হোল স্কয়ার। তাহলে এটা যদি করি আমরা হাফ ইন্টু c/2 ইন্টু 4v স্কয়ার, ঠিক আছে, এটা আমরা দেখি তো এটা হচ্ছে কত হয়ে যায়, তাহলে দেখো তো cv স্কয়ার, দেখো ইউ প্রাইম ইকুয়াল টু cv স্কয়ার, ইউ প্রাইম ইকুয়াল টু কি cv স্কয়ার, যেটা হচ্ছে কি আমরা একটু আগে পড়ছি কি c ইন্টু কিউ, এটা ভি ইকুয়াল টু হচ্ছে কি ভি ইকুয়াল টু কিউ বাই, আমরা জানি কিউ ইকুয়াল টু সিভি না, তাহলে কিউ এটা হচ্ছে ভি ইকুয়াল টু কিউ বাই সি, তাহলে এটাকে স্কোয়ার করলে দেখো সি ইন্টু আমাদের কি কিউ স্কোয়ার সি স্কোয়ার, তাহলে একটা সি থাকবে, তাহলে কিউ স্কোয়ার বাই সি। এটাই তো আমরা একটু আগে প্রমাণ করছি, চতে এটাই দেখছি, কিন্তু এটাই আসছে। তো আমাদেরকে এই সূত্র ইউজ করতে হলে এটাও পরিবর্তিত বসাতে হবে, এটাও পরিবর্তিত বসাতে হবে। বিভিন্ন সলিউশনে বিভিন্ন জায়গায় দেখেছি আমি যে এটাকে কনস্ট্যান্ট ধরে এটা মানে এটা অপরিবর্তিত রেখে এটা পরিবর্তিত বসিয়ে করে ফেলছে, এটা 2v দিয়ে হবে না এটা স্যার, এটা দিয়ে করা যাবে না স্যার, মানে এই সূত্র দিয়ে করা যাবে, তবে অবশ্যই পরিবর্তিত বসানো লাগবে, মানে সি প্রাইমটা কি দিয়ে কি করা যাবে না, কনস্ট্যান্ট, এটা কনস্ট্যান্ট ধরা যাবে না, এটা ধরলে মানে আমার এইভাবে বসাই করলে কিন্তু আনসার একই আসবে। তো সুন্দর করে তোমাদেরকে ব্যাখ্যা করে দিলাম, তোমরা সুন্দর করে আনসার করে ফেলবা, বুঝে তোমাদের ভাষায় তোমরা লিখবা, ঠিক আছে। অন্য ফ্রেন্ডদের খাতাবার্তা দেখতে পারো, তবে হুবহু কপি করো না, গোছাই নিজের ভাষায় লিখো, ওদের থেকে আইডিয়া নিতে পারো যে গোছাই কীভাবে সুন্দর করে লেখা যায়। আমি তো তোমাদেরকে একদম গোছাই হুবহু লিখে দেয়নি, তো তোমরা গোছাইতে পারো অন্যদের হেল্প নিয়ে, বাট হুবহু কপি নয়। আর অনেক ভুল আছে অনলাইনে, বিভিন্ন ইউটিউব চ্যানেলে প্রচুর ভুল, এইগুলো ভুল করা যাবে না স্যার, এগুলো ভুল করলে সমস্যা হয়ে যাবে, কথা বুঝতে পারছো? তাহলে তোমরা এক্ষেত্রে সুন্দর করে একদম শুরু থেকে শেষ পর্যন্ত সবগুলো বুঝে তারপর করবা। সবাই যদি ভিডিওটা দেখে উপকৃত হও তাহলে অবশ্যই আমার জন্য, আমার ফ্যামিলির জন্য, আমার আব্বু আম্মুর জন্য বেশি বেশি দোয়া করবা। আর তোমরা সাবধানে থাকো এই করোনার সময়। আমি সেই ভিডিও করছিলাম হচ্ছে হলো কয়টা বাজে, 2:30 থেকে ভিডিও করে 2:30 থেকে 3:30 পর্যন্ত ভিডিও করেছি। একবার ছোট্ট করে একটা ভুল হয়ে গেছে, ঠিক আছে। আমিও প্রথমে কি করেছি, ওই যে দুইটা পাতকে কি করলে দূরে নিলে সেক্ষেত্রে যে সি চেঞ্জ হয়ে যায়, ওইটা ছাড়াই হঠাৎ করে ফেললাম,
একদম লাস্ট পর্যায়ে যাওয়ার পর মনে পড়ছে আল্লাহ এটা তো সিও চেঞ্জ হবে, তাহলে এটা ভুল হওয়ার চান্স আছে। অনলাইনেও ম্যাক্সিমাম জায়গায় এটা ভুল আছে। আমি এখন পর্যন্ত কি সি যে চেঞ্জ হবে এই কারেকশনটা কোথাও দেখলাম না। এতগুলো ভিডিও ইউটিউবে আছে, জানি না সামনে কারেকশন অনেকে দিবে হয়তো ইনশাল্লাহ। যাই হোক, সবাই ভালো থেকো। ভিডিওটা মানে কি শেয়ার করে দিও ফ্রেন্ডদের সাথে, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবা। আর হলে কি আরেকটা কাজ করতে হবে, সেটা আমাদের ফেসবুক গ্রুপ আছে যেটা স্কুল অফ কেমিস্ট্রি অ্যান্ড ফিজিক্স, পাশে ব্রেকেটে লেখা আছে সাইফুল স্যার, ওইটাতে জয়েন হয়ে নিতে হবে। সবাই ভালো থেকো, সাবধানে থাকো, আল্লাহ হাফেজ।